আচ্ছা, সিএসপি স্লাইডটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সো তোমরা ইএলএমএস এ ঢুকে পেয়ে যাবে। কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের যে স্লাইডটা আমি ইউজ করতেছি এটা অলরেডি আপলোড হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের তো ইন ক্লাস অ্যাসেসমেন্ট 3 হচ্ছে স্যাটারডেতে, তো এটার জন্য আমি ফ্রাইডেতে একটা কাউন্সিলিং আওয়ারের নোটিশও অলরেডি ইএলএমএস এ দিয়ে দিয়েছি, ফ্রাইডে 5 PM। সো এটাও দেখে নিবা, ওই টাইমে কাউন্সিলিং আওয়ারে জয়েন করে আমার সাথে কথা বলতে পারবা। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে তোমাদের নেক্সট উইক থেকে তো মানে নেক্সট উইক থেকে মানে টুমরো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের রমজান শুরু হচ্ছে। সো এরপর থেকে তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু 1 আওয়ারের ক্লাস, এবং যেহেতু 1 আওয়ারের ক্লাস, সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা একদম টাইমলি চলে আসবা। যেহেতু 1 আওয়ারের ক্লাস, 1.5 আওয়ারের ক্লাসে আসলে মানে টাইম নেওয়ার অনেক অপশন থাকে, কিন্তু 1 আওয়ারের ক্লাসে আমাকে তো সিলেবাসও কভার করতে হবে। সো আমি কিন্তু এক্স্যাক্টলি 9টায় ক্লাস শুরু করবো। সো ঠিক 9টার মধ্যে সবাই ক্লাসে চলে আসবো, ঠিক 9টায় ক্লাস শুরু হবে। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবা সিন্স দ্য ক্লাস টাইম ইজ রিডিউসিং। আচ্ছা, আমি এখন স্লাইডটা শেয়ার করতেছি। কেউ কি কিছু বলতে চাচ্ছ? নো ম্যাম, ভুল করে অন হয়ে গেছিল। ওকে ওকে, নো প্রবলেম। Okay, so we were looking at CSP, constant satisfaction problems. তো গতকালকের ক্লাসে আমরা CSP বেশ কিছু এক্সাম্পলস দেখেছি যে কিভাবে CSP ফর্মুলেট করা যায়। আজকের ক্লাসে বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সলভিং CSP। সো সেখান থেকে আমরা শুরু করব। সো সলভিং CSP, হাউ ক্যান উই সলভ আ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। তার মানে হচ্ছে আমরা অলরেডি দেখেছি কিভাবে সিএসপি ফর্মুলেট করা যায়, কিভাবে আমরা ভ্যারিয়েবলস, ডোমেইনস আর কনস্ট্রেন্টস মানে ডিসক্রাইব করার মাধ্যমে একটা প্রবলেমকে সিএসপি হিসেবে ফর্মুলেট করতে পারি, সেটা আমরা অলরেডি দেখেছি। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। সলভ করা বলতে বোঝায় যে কিভাবে আমরা সলিউশন পর্যন্ত যেতে পারি। আমরা জানি একটা সিএসপি সলিউশন কি, সলিউশন হচ্ছে একটা কমপ্লিট এবং কনসিস্টেন্ট অ্যাসাইনমেন্ট, দ্যাট মিনস অ্যান অ্যাসাইনমেন্ট where all the variables have been assigned values and no constraint is being violated. Such an assignment is called a solution to a constraint satisfaction problem. So how can I reach a solution of a constraint satisfaction problem? That is what we are going to see today. তো আমরা কিন্তু সিএসপি সলিউশন বের করার জন্য স্ট্যান্ডার্ড যে সার্চ প্রবলেমগুলো আমরা ইউজ করেছি মানে প্রিভিয়াসলি, আমরা কিন্তু সেগুলো ইউজ করে কিন্তু ট্রাই করতে পারি টু সলভ আ সিএসপি, বাট সেক্ষেত্রে আসলে আমাদের বেনিফিট খুব একটা হবে না। তো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে যদি আমরা স্ট্যান্ডার্ড সার্চ অ্যালগরিদমস ইউজ করে সলভ করার চেষ্টা করি সেক্ষেত্রে কি হবে। লেটস সে আমরা এই যে সিএসপিটা ফর্মুলেট করেছিলাম না যে ম্যাপ কালারিং এর জন্য, এই সিএসপিটা আমরা সলভ করার চেষ্টা করছি। এখন লাইক আই সেড যে স্টার্টিংটা তো সবসময় এমটি অ্যাসাইনমেন্ট, কারণ আমি বলেছিলাম যে ইনিশিয়ালি সবগুলো রিজিয়নের কালারিং এমটি, আমরা আস্তে আস্তে একটা একটা করে রিজিয়নে কালার অ্যাসাইন করব। এখন লেটস সে আমি এরকম একটা ফর্মুলেশন ধরে নিলাম যেখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে দ্য এমটি অ্যাসাইনমেন্ট, তার মানে কোনো ভ্যালু এখনো অ্যাসাইন করা হয় নাই, আর সাকসেসর ফাংশন হচ্ছে অ্যাসাইন আ ভ্যালু টু অ্যান আনঅ্যাসাইন্ড ভ্যারিয়েবল, আর গোল টেস্ট হচ্ছে দ্য কারেন্ট অ্যাসাইনমেন্ট ইজ কমপ্লিট অ্যান্ড স্যাটিসফাইজ অল কনস্ট্রেন্টস। আচ্ছা, এখন তার মানে আমি ধরে নিচ্ছি শুরুতে যে অ্যাসাইনমেন্টটা এমটি অ্যান্ড আই এম গোয়িং টু অ্যাসাইন one variable value in each step. তার মানে প্রত্যেকটা স্টেপে আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব। দ্যাট ইজ দ্য অ্যাকশন এন্ড দ্যাট অ্যাকশন ইজ গোয়িং টু চেঞ্জ দ্য স্টেপ। আচ্ছা, এখন একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব প্রত্যেক স্টেপে। ইন এভরি স্টেপ ওয়ান সিঙ্গেল ভ্যারিয়েবল উইল বি অ্যাসাইন ভ্যালু। তো ধরো আমি এটা বিএফএস এর মতো করে করার চেষ্টা করলাম। আই এম ট্রাইং টু সলভ দিস using a strategy like BFS, that means level wise. সেটা যদি হয় সেক্ষেত্রে কি হবে যে এই স্টেপের পরে এটার কয়টা চাইল্ড থাকতে পারে। একটা হতে পারে যে আমি প্রথমে WA তে
রেড কালার অ্যাসাইন করলাম, দিস ইজ ওয়ান অপশন। আরেকটা অপশন হতে পারে আমি ডাব্লিউ তে গ্রিন কালার অ্যাসাইন করলাম। অ্যানাদার অপশন ক্যান বি আমি ডাব্লিউ তে ব্লু কালার অ্যাসাইন করলাম। সিমিলারলি আমি ডাব্লিউ তে কালার অ্যাসাইন না করে আমি তো অন্য কোনোতেও কালার অ্যাসাইন করতে পারি, তাই না? লেটস সে আমি এনটি তে রেড কালার অ্যাসাইন করলাম। এভাবে কিন্তু আমি বাকিগুলোতেও কিন্তু কালার অ্যাসাইন করতে পারি। সো যেহেতু আমার 7 ভ্যারিয়েবলস আছে এবং যেহেতু 3 কালারস আছে, সো 7 ভ্যারিয়েবলস আর 3 কালারস যেহেতু আছে, সো আমার কিন্তু এই স্টার্ট নোডের বা এই এমটি অ্যাসাইনমেন্টের কিন্তু 21 সাকসেসরস হবে। ইন টোটাল देयर উইল বি 21 সাকসেসরস। এখন এরপরে আমি যেহেতু বিএফএস চিন্তা করতেছি, সো আমি কিন্তু এই সবগুলো নোডই ভিজিট করব, এগুলো ফার্স্ট লেভেলের নোড। ইন দ্য সেকেন্ড লেভেল আমি হয়তো আরেকটা ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করবো। সো WA ইকুয়াল টু R, কমা NT ইকুয়াল টু ব্লু অর সামথিং, বা দুইটাই রেড, বা যেহেতু আমি কোনো কনস্ট্যান্ট চেক করতেছি না, আই ক্যান অ্যাসাইন এনিথিং। সো এই 21টা চাইল্ডের প্রত্যেকের কিন্তু আবার 3টা করে চাইল্ড থাকতে পারে। সো বুঝতেই পারতেছো যে ট্রিটা কত বড় হতে যাচ্ছে, এবং the tree is going to be very big, and since this is BFS and I'm going to traverse level wise, ultimately কিন্তু একদম লাস্ট লেভেলে গিয়ে 7th লেভেলে গিয়ে যখন 7টা ভ্যারিয়েবলেই কালার অ্যাসাইন করা হয়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি আমি সলিউশন পাবো। অর্থাৎ 7th লেভেলে গিয়ে কিন্তু সলিউশনটা পাওয়া যাবে, এর আগে কোনো সলিউশন পাওয়া যাবে না। সো BFS is going to fail miserably, এটা পুরোপুরি ইনফিজিবল হয়ে যাবে। ইটস নট দ্য ওয়ে টু গো। আরেকটা অপশন হচ্ছে আমি ট্রাই করতে পারি ডিএফএস। সো ইফ আই ট্রাই ডিএফএস ইজ বেটার দ্যান বিএফএস ইন দ্য সেন্স দ্যাট আমি একবারেই 7th লেভেলে চলে যাচ্ছি। আমি একটা করে লেভেল যাচ্ছি না, আমি একবারেই লাফ দিয়ে 7th লেভেলে চলে যাচ্ছি। সো ইফ আই গেট লাকি, I may get a solution in the left side, closer to the left side, so it might not take that much time. তো হতে পারে যে বিএফএস এর মতো এত সময় হয়তো লাগবে না ডিএফএস দিয়ে সলিউশন বের করতে, বাট স্টিল ইটস নট আ গুড মেজার। কারণ হচ্ছে আমরা কিন্তু সিএসপি ফর্মুলেট করেছিলাম একটা জিনিস মাথায় রেখে, সেটা হচ্ছে আমরা কনস্ট্রেন্ট গুলোকে পার্সপেক্টিভে আনবো। তার মানে হচ্ছে আমরা কনস্ট্রেন্ট গুলোকে ইম্পর্টেন্স দিব, কনস্ট্রেন্ট গুলো চেক করে আমরা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করবো। দ্যাট ওয়াজ আওয়ার ইন্টেনশন। বিএফএস বা ডিএফএস ইমপ্লিমেন্ট করলে সেগুলো কিন্তু হচ্ছে না, এগুলো তো সেই ব্লাইন্ড সার্চের মতোই হয়ে যাচ্ছে, যে আমি র্যান্ডমলি চেক করতেছি অ্যাসাইনমেন্ট গুলো যে আমি অ্যাসাইনমেন্টটা পাই কিনা। এটা অনেকটা নর্মাল সার্চ অ্যালগরিদমের মতো হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দিজ আর নট গুড অ্যালগরিদম, এগুলো আমরা ইউজ করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নতুন একটা অ্যালগরিদম use করব to solve CSPs, an algorithm that is called backtracking search algorithm. So this is a little bit different from the algorithms we have seen so far, and it takes into account the constraints. While assigning values to variables, it always checks whether any constraint is being violated so that we can ultimately get to the consistent solution. তো দেখি backtracking search algorithm কিভাবে কাজ করে। So আইডিয়া হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল অ্যাট এ টাইম, দ্যাট মিনস ভ্যারিয়েবল আমি অ্যাসাইনমেন্ট করব, একটা করে ভ্যারিয়েবল আমি চুজ করব এবং সেই ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব। এবং এখানে খেয়াল রাখতে হবে যে আমি কি ডাব্লিউ তে আগে ভ্যালু অ্যাসাইন করলাম, না এনটি তে আগে ভ্যালু অ্যাসাইন করলাম, নাকি এস তে আগে ভ্যালু অ্যাসাইন করলাম, সেগুলোর জন্য কিন্তু আমার আসলে সলিউশনে কোনো এফেক্ট পড়বে না। আমি যেটাতেই আগে ভ্যালু অ্যাসাইন করি, যেটাতেই পরে অ্যাসাইন করি, তাতে কিন্তু আমার সলিউশনে এফেক্ট পড়বে না, সলিউশন কিন্তু আলটিমেটলি আসবে। সো এই কারণে আমি জাস্ট একটা অর্ডারিং চিন্তা করে নিব, বা যে অর্ডারিং আমার মনে হবে যে ফিজিবল, সেই অর্ডারিং এ আমি ভ্যারিয়েবল গুলোতে ভ্যালু অ্যাসাইন করতে পারি। সো কোনটাতে আগে অ্যাসাইন করলাম, কোনটাতে পরে অ্যাসাইন করলাম, তাতে আমার সলিউশনে কোনো এফেক্ট পড়বে না। হ্যাঁ, অনেক সময় হয়তো টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটিতে এফেক্ট করতে পারে, কিন্তু সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। রাইট নাও আমরা চিন্তা করতেছি যে আমরা ওয়ান ভ্যারিয়েবল অ্যাট এ টাইম ভ্যালু অ্যাসাইন করব। Check constraints as you go. So these are the two basic steps or two basic ideas used in backtracking search algorithm. First of all, one variable at a time. Second idea is check constraint as you go. তার মানে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব, তখন শুধুমাত্র কনস্ট্রেন্ট ভায়োলেট হয় না এমন ভ্যালুই আমি অ্যাসাইন করব। কনস্ট্রেন্ট ভায়োলেট হয় এমন কোনো ভ্যালু আমি কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে দিব না। ওকে, সো এখানে যেটা হচ্ছে, যেহেতু আমি প্রত্যেকটা স্টেপে আমি যেহেতু
কনস্ট্রেন্ট চেক করে করে ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতেছি এবং কনস্ট্রেন্ট ভায়োলেট হয় এমন কোনো ভ্যালু আমি যেহেতু অ্যাসাইন করতে দিচ্ছি না, সো অ্যাকচুয়ালি কিন্তু আমি এখানে যখন গোল রিচ করব, মানে যখন সবগুলো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয়ে যাবে, আমি কিন্তু ডিরেক্টলি সেটাকে সলিউশন স্টেট বলতে পারবো। আমার কিন্তু আর চেক করে দেখার দরকার নাই whether any constraint is being violated, কারণ আমি প্রত্যেকটা স্টেপেই কনস্ট্রেন্ট চেক করে করেই ভ্যালু অ্যাসাইন করতেছি। সো আলটিমেটলি যখন সবগুলো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয়ে যাবে, আই ক্যান সে দ্যাট দ্যাট ইজ দ্য সলিউশন স্টেট। সো দেখা যাক এটা কিভাবে কাজ করে while in case of ম্যাপ কালারিং প্রবলেম। তো যেমন আমরা ম্যাপ কালারিং এর ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা স্টার্ট করতেছি from the empty assignment. So this is the empty assignment shown here on the screen. এখন আমার কাছে তিনটা অপশন আছে। লেটস সে আমি প্রথমে চুজ করলাম WA। আমি WA তে কালার অ্যাসাইন করতে চাই, তার মানে একদম লেফট মোস্ট যে স্টেটটা আছে, সবচেয়ে পশ্চিম দিকে ওয়েস্টের যে স্টেটটা, সেখানে আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই। তো তিনটা অপশন আছে আমার কাছে, আমি রেড কালার দিতে পারি, গ্রিন কালার দিতে পারি, অথবা ব্লু কালার দিতে পারি। লেটস সে আমি রেড কালার চুজ করলাম। রেড কালার চুজ করার পরে এখন আমি চিন্তা করলাম যে এখন আমি এনটি বা নর্দার্ন টেরিটরি, যেটা হচ্ছে বর্ডার শেয়ার করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে, ওটাতে আমি কালার অ্যাসাইন করব। এখন এনটিতে কালার অ্যাসাইন করতে গেলে আমি কিন্তু রেড দিতে পারবো না, বিকজ রেড ইজ গোয়িং টু ভায়োলেট দ্য কনস্ট্রেন্ট। সো এনটিতে কালার অ্যাসাইন করতে গেলে আমার কাছে আসলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ট্রাঙ্কেট করা হচ্ছে, আ ব্রাঞ্চ ইজ বিং ট্রাঙ্কেটেড। সো এটা কিন্তু ডিএফএস বিএফএস এর মতো র্যান্ডমলি সব ব্রাঞ্চ এক্সপ্যান্ড করবে না, যেগুলোতে কনস্ট্রেন্ট ভায়োলেট হবে সেই ব্রাঞ্চগুলো সে কনসিডারই করবে না। তো যেহেতু এনটিতে রেড অ্যাসাইন করলে কনস্ট্রেন্ট ভায়োলেট হয়, সো ইটস নট গোয়িং টু কনসিডার এনটি অ্যাট অল, সরি রেড অ্যাট অল। সো ইটস অনলি গোয়িং টু কনসিডার গ্রিন অ্যান্ড ব্লু। এখন সাপোজ আমি এনটিতে গ্রিন কালার অ্যাসাইন করলাম, তারপরে আমি অন্য কোনো একটা ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করতে গেলাম। সো দ্যাট ইজ দ্য ওয়ে আই এম গোয়িং টু কন্টিনিউ। সো এনি কোয়েশ্চেন সো ফার? খুবই সিম্পল আইডিয়া, এখন পর্যন্ত কোনো কনফিউশন হওয়ার কথা না কারণ। এনি কোয়েশ্চেন? জি না ম্যাম। ওকে, সো আমার তিনটা অপশন ছিল, এখানে যেহেতু ট্রিটা আর ড্র করা হয় না, আমি এমনি লিখে ড্র করে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে এমটি থেকে আমার হাতে তিনটা অপশন ছিল, একটা হচ্ছে WA রেড, একটা হচ্ছে WA গ্রিন, আর একটা হচ্ছে WA ব্লু। দিস ওয়ার দ্য থ্রি অপশনস। আচ্ছা, এখন আমি WA তে রেড কালার অ্যাসাইন করলাম, রেড কালার অ্যাসাইন করে আমি এনটিতে কালার অ্যাসাইন করতে গেলাম। এখানে আমি এনটিতে কালার অ্যাসাইন করতে যাই, এনটির জন্য আমার হাতে দুইটা অপশন আছে, ওয়ান ইজ এনটি ইকুয়াল টু গ্রিন, দ্য আদার ওয়ান ইজ এনটি ইকুয়াল টু blue. These are the two options I have for NT. এখন লেটস সে আমি নেক্সট কোনটা, লেটস আমি কিউতে কালার অ্যাসাইন করব। কিউ হচ্ছে দিস ওয়ান, এই স্টেপটা হচ্ছে কিউ, দিস ওয়ান। এখন আমি কিউতে কালার অ্যাসাইন করব, তো লেটস সে কিউতে কালার অ্যাসাইন করতে গেলাম। এখন যেহেতু এনটির সাথে কিউ বর্ডার শেয়ার করে, সো কিউতে আমার আইদার ব্লু দিতে হবে অথবা আমার কিউতে রেড দিতে হবে। আমি গ্রিন দিতে পারবো না, তার কারণ হচ্ছে কুইন্সল্যান্ড যেহেতু নর্দার্ন টেরিটরির সাথে বর্ডার শেয়ার করে, এবং নর্দার্ন টেরিটরিতে যেহেতু আমি গ্রিন দিয়েছি, সো কুইন্সল্যান্ডে আমি গ্রিন দিতে পারবো না, আমাকে দিতে হবে আইদার ব্লু অর রেড। আচ্ছা, এখন লেটস সে আমি ব্লু দিলাম। ব্লু দেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম আমি এসএ তে কালার অ্যাসাইন করব। এসএ ইজ দিস ওয়ান। এখন কি হবে বলো তো? হোয়াট কালার ক্যান আই অ্যাসাইন? কোনোটাই তো পসিবল না। নো কালার ইজ পসিবল। সবাই কি এটা বুঝতে পারছি? আমি WA তে প্রথমে রেড কালার অ্যাসাইন করেছি, এনটিতে আমি গ্রিন কালার অ্যাসাইন করেছি, কুইন্সল্যান্ড বা কিউতে আমি ব্লু কালার অ্যাসাইন করেছি। এখন আমি এসএ বা সাউথ অস্ট্রেলিয়াতে কালার অ্যাসাইন করতে যাচ্ছি, এবং কালার অ্যাসাইন করতে গিয়ে আমি দেখলাম red violates the constraint with Western Australia, green violates the constraint with Northern Territory, blue violates the constraint with Queensland. So there is no valid color or no legal color remaining for South Australia. So আমরা বোধহয় এখন প্রবলেমটা বুঝতে পারছি যে এইভাবে যদি আমি একটা একটা করে ভ্যারিয়েবলে কনস্ট্যান্ট চেক করে করে কালার অ্যাসাইন করতে থাকি, we may come to a point where we are going to find a variable where no color can be assigned, no legal color or no legal value is left in the domain of that variable. Okay, এরকম একটা সিচুয়েশন হতেই পারে। সো আমরা এসএতে কালার অ্যাসাইন করতে গিয়ে দেখলাম যে দিস ইজ নট পসিবল, নো লিগাল কালার রিমেইনিং।
If that is the case, what we are going to have to do is we are going to have to backtrack. এই কারণে অ্যালগরিদমটার নাম হচ্ছে ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদম। সো আমরা যখন এরকম একটা সিচুয়েশন রিচ করব যেখানে কোনো একটা ভ্যারিয়েবল আমরা পেলাম যাতে কোনো ভ্যালুই অ্যাসাইন করা যাচ্ছে না, তখন আমরা এক স্টেপ ব্যাকট্র্যাক করব। ওকে, ব্যাকট্র্যাক করব মানে কি? মানে হচ্ছে আমি এই যে ইমিডিয়েটলি আগে যে অ্যাসাইনমেন্টটা করেছি, দ্য লাস্ট অ্যাসাইনমেন্ট, আই এম গোইং টু ক্যান্সেল দ্যাট। এই অ্যাসাইনমেন্টটা আমি ক্যান্সেল করে দেবো, অর্থাৎ ধরে নিব যে কিউ ইকুয়াল টু ব্লু আমি চুজ করি নাই, আই এম স্টিল হিয়ার, আমি এখনো এখানে আছি। দ্যাট ইজ কল্ড ব্যাকট্র্যাকিং। ইমিডিয়েটলি লাস্ট যে অ্যাসাইনমেন্টটা আমি করেছি, লাস্ট যে ভ্যারিয়েবলটাতে আমি ভ্যালু অ্যাসাইন করেছি, ওই ভ্যারিয়েবলটাকে আমি আবার এমটি করে দিব। আমি ধরে নিব যে না, ওই ভ্যারিয়েবলটাতে আমি এখনো কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, আমি এখনো এমটি ইকুয়াল টু গ্রিন এখানে আছি। আচ্ছা, এরপরে আমি ওই ভ্যারিয়েবলটাতে এখন ডিফারেন্ট কোনো কালার অ্যাসাইন করার চেষ্টা করব। সেম ভ্যারিয়েবলই, কিন্তু এখানে কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ করা যাবে না। তোমাদের যদি এক্সামে ব্যাকট্র্যাকিং এর সিমুলেশন দেওয়া হয়, অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলে, ব্যাকট্র্যাক করে ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলে। কিন্তু এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করা যাবে না। তুমি যে ভ্যারিয়েবলটাতে কালার অ্যাসাইন করতেছিলা ওইটাতেই তোমার ডিফারেন্ট কোনো কালার অ্যাসাইন করার চেষ্টা করতে হবে। ইউ ক্যান নট চেঞ্জ দ্য ভ্যারিয়েবল হিয়ার, কারণ ইউ আর ইনসাইড আ লুপ। তুমি তোমার কোডে তুমি একটা লুপের মধ্যে আছো। সো যেহেতু লুপের মধ্যে আছো, সো ইউ ক্যান নট চেঞ্জ দ্য ভ্যারিয়েবল হিয়ার, ইউ হ্যাভ টু চুজ দ্য সেম ভ্যারিয়েবল বাট এ ডিফারেন্ট কালার। এখন আমি কিউতে ব্লু আর অ্যাসাইন করতে পারবো না, যেহেতু এটা ভায়োলেট করছে। সো আমাকে রেড অ্যাসাইন করতে হবে। তো আমি রেড অ্যাসাইন করলাম। রেড অ্যাসাইন করলে দেখো এখন কিন্তু আমার হাতে একটা অপশন ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আমি এসেতে ব্লু অ্যাসাইন করতে পারি, বিকজ ব্লু হ্যাজ নট বিন অ্যাসাইনড এনিওয়্যার ইয়েট। ওকে, সো যখন দেখা যাবে যে কনস্ট্রেন্ট ভায়োলেট হচ্ছে, আই হ্যাভ টু go one step back. I have to cancel the assignment that I did immediately before the violation, and I'm going to try to assign a different value to the last variable that was assigned value. Okay, তাহলে যেটা হবে, তাহলে আমি কিন্তু মানে হয়তোবা আমি একটা ডিফারেন্ট পাথ পেয়ে যাব, অর্থাৎ ভায়োলেশনটা থেকে আমি হয়তো বের হয়ে আসতে পারবো। আমার লাগবে এখানে নিচে রেখে দে। সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমি যদি ব্যাকট্র্যাক করি এবং ব্যাকট্র্যাক করে আমি যদি দেখা যায় যে অন্য কোনো ভ্যালু ট্রাই করি, তাহলে আমি কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে যে ভ্যারিয়েবলটার জন্য আমি কোনো ভ্যালু খুঁজে পাচ্ছিলাম না, সেই ভ্যারিয়েবলটার জন্য একটা কোনো ভ্যালু আমি খুঁজে পাবো। ওকে, দ্যাটস দ্য আইডিয়া অফ ইউজিং ব্যাকট্র্যাকিং সার্চ। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইফ আই কুডন্ট? আমি যদি এখানে কোনো ভ্যালু না পেতাম তাহলে কি হতো? যে ধরো দেখা গেল যে আমি কুইন্সল্যান্ডের রেড অ্যাসাইন করার পরেও দেখা গেল যে আমার প্রবলেমটা সলভ হলো না, অথবা দেখা গেল কুইন্সল্যান্ডের জন্য আমার অন্য কোনো অপশন আর রিমেইনিং নাই, আমি কিছু খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আই হ্যাভ টু ব্যাকট্র্যাক ওয়ান মোর স্টেপ। সো এক স্টেপ ব্যাকট্র্যাক করে যদি আমি সলিউশনের পাথ খুঁজে না পাই, তাহলে আমাকে আরো এক স্টেপ ব্যাকট্র্যাক করতে হবে। ইফ নিডেড আই উইল গো টু দ্য বিগিনিং। যদি দেখা যায় সলিউশন আমি পাচ্ছি না, আমি একদম শুরুতে চলে যাবো, প্রথম থেকে আবার শুরু করবো। বাট আই হ্যাভ টু কিপ ব্যাকট্র্যাকিং আনটিল আই ক্যান ফাইন্ড আ ওয়ে টু দ্য সলিউশন এগেইন। তো যখনই আটকে যাবো, ব্যাকট্র্যাকিং এর বেনিফিট না হলে আরো একটা স্টেপ ব্যাকট্র্যাক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি আবার সামনের দিকে যাওয়ার ভ্যালিড রাস্তা খুঁজে না পাবো। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদম, and this is going to continue on until I have assigned values to all the variables and I have got a useful solution. যেমন এটা যদি আমি শেষ করি, আমাদের এখানে কি কি কালার আমরা দিয়েছি, এটাকে রেড দিয়েছি, এটাকে গ্রিন দিয়েছি, এটাকে ব্লু দিয়েছি, আর এটাকে রেড দিয়েছি, তাই না? এরপরে যদি আমি আরো সামনের দিকে অগ্রসর হই, দেখো এনএসডব্লিউ এর জন্য আমার হাতে একটা কালারই রিমেইনিং আছে, সেটা হচ্ছে গ্রিন। সো এনএসডব্লিউ কে আমি গ্রিন দিতে বাধ্য। তারপরে যদি আমি নিচে যাই, ভিক্টোরিয়ার জন্য আসলে এখানে একটা কালারই রিমেইনিং আছে, সেটা হচ্ছে রেড। তারপর নিচে গেলে তাসমানিয়ার জন্য তিনটা কালার আছে, তাসমানিয়া ইকুয়াল টু রেড, তাসমানিয়া ইকুয়াল টু গ্রিন, তাসমানিয়া ইকুয়াল টু ব্লু। তো আমি যে কোনোটা দিতে পারি, তাসমানিয়া যেহেতু কারোর সাথে বর্ডার শেয়ার করে না। সো এখন কিন্তু আমার সবগুলো ভ্যারিয়েবলের কালার অ্যাসাইন করা হয়ে গেল। ডাব্লিউএ রেড, এনটি গ্রিন, কিউ রেড, এসএ ব্লু, এনএসডব্লিউ গ্রিন, ভি রেড, টি রেড। সো দিস ইজ মাই সলিউশন। এটা আমার সলিউশন, এবং আমাকে কিন্তু
সবগুলো ভ্যারিয়েবলে অ্যাসাইন করা হয়ে যাওয়ার পরে আমার কিন্তু আর চেক করে দেখার দরকার নাই whether any constraint is violated, কারণ আমি যখন সামনের দিকে গিয়েছি তখনই আমি চেক করে করে সামনের দিকে গিয়ে ভ্যালু অ্যাসাইন করেছি। সো যখন সবগুলো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয়ে যাবে আমি ধরে নিতে পারি দ্যাট ইজ দ্য solution, because I know that no constraint is being violated, because no constraint violating value can be assigned to any variable in backtracking search algorithm. সবাই কি বুঝতে পারলাম? এনি প্রবলেম? কারো কি বুঝতে প্রবলেম হলো কোন একটা স্টেপ? এনি কোয়েশ্চেন? আচ্ছা, আমরা একটু সিডো কোডটা দেখি, তাহলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। pseudocode for a moment. So this is the pseudocode for backtracking search algorithm. এখানে কি করা হচ্ছে দেখো, প্রথম লাইনটা হচ্ছে if assignment is complete then return assignment. যদি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয় তাহলে অ্যাসাইনমেন্টটা রিটার্ন করে দেব। তার মানে হচ্ছে যদি আমার সবগুলো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয়ে যায় দেন আই হ্যাভ টু রিটার্ন দ্যাট অ্যাজ দ্য সলিউশন। আদারওয়াইজ কি করব, ভ্যারিয়েবল ইকুয়াল টু সিলেক্ট আনঅ্যাসাইনড ভ্যারিয়েবল। তার মানে হচ্ছে আমার যে আনঅ্যাসাইনড ভ্যারিয়েবল গুলো আছে যেগুলোতে এখনো কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই সেগুলোর মধ্যে থেকে আমি কোনো একটাকে চুজ করব এবং চুজ করে সেটাকে এই var নামে ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এরপর একটা লুপ চলতেছে ফর ইচ ভ্যালু ইন অর্ডার ডোমেইন ভ্যালুস। তার মানে হচ্ছে এই যে var নামে যে ভ্যারিয়েবলটা আমি সিলেক্ট করলাম এই ভ্যারিয়েবলের প্রত্যেকটা ভ্যালুর জন্য, যেমন আমাদের এখানে ইচ ভ্যালু বলতে বোঝাচ্ছে রেড, গ্রিন এন্ড ব্লু, প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা লুপ চলতেছে। if value is consistent with assignment given constraints then add var equal to value to assignment. সো যেটা বললাম যে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি এক এক করে চেক করব, যদি ভ্যালুটা কনসিস্টেন্ট হয় তার মানে যদি দেখা যায় কোনো কনস্ট্রেন্ট ভায়োলেশন হচ্ছে না তাহলে আমি ভ্যালুটাকে ওই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে সেটাকে আমি আমার অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাড করব, মানে সলিউশনের মধ্যে অ্যাড করব। আচ্ছা, এরপর কি করব, এরপর একটা রিকার্সিভ কল হচ্ছে, দেখো রেজাল্ট ইকুয়াল টু রিকার্সিভ ব্যাকট্র্যাকিং অ্যাসাইনমেন্ট সিএসপি। তার মানে এখন আমি এই ফাংশনটাকে, যে ফাংশনটার মধ্যে দিয়ে আমি ভ্যালু অ্যাসাইন করলাম এই ফাংশনটাকে আমি আবার রিকার্সিভলি কল দিব টু অ্যাসাইন দ্য নেক্সট ভ্যারিয়েবল। সো প্রত্যেকটা স্টেপে আমি একটা ভ্যারিয়েবল চুজ করব, ভ্যালু অ্যাসাইন করব, নেক্সটটাকে কল দিব, একটা ভ্যারিয়েবল চুজ করব, ভ্যালু অ্যাসাইন করব, নেক্সটটাকে কল দিব, একটা ভ্যারিয়েবল চুজ করব, ভ্যালু অ্যাসাইন করব, নেক্সটটাকে কল দিব। দ্যাট ইজ হাউ দ্য থিং ইজ গোইং টু গো অন। তাহলে এটা স্টপ হবে কখন? স্টপ হবে হচ্ছে যদি দেখা যায় যে আমার এই লুপটা শেষ, তার মানে আমি প্রথমে রেড কালার ট্রাই করলাম, পারলাম না অ্যাসাইন করতে, গ্রিন কালার ট্রাই করলাম, ভায়োলেশন হচ্ছে, অ্যাসাইন করতে পারলাম না, ব্লু কালার ট্রাই করলাম, ভায়োলেশন হচ্ছে, অ্যাসাইন করতে পারলাম না। যখন তিনটাই ফেলিওর হয়ে গেল তখন কিন্তু আমার অ্যালগরিদমটা ফাংশনটা ফেলিওর রিটার্ন করবে। তো ফেলিওর রিটার্ন করবে কোথায়? তাকে যেখান থেকে কল দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সে ফেলিওর রিটার্ন করবে। যেমন আমি যখন এস এর জন্য কলটা দিব আমাদের ওই এক্সাম্পলে, এস এর জন্য আমি যখন কলটা দিব তখন ফেলিওর হবে এবং ফেলিওরটা কিন্তু রিটার্ন হবে ওই কিউ এর কলের মধ্যে থেকে। কুইন্সল্যান্ডের যে কলটা ছিল, কুইন্সল্যান্ডে আমি ব্লু কালার অ্যাসাইন করে রিকার্সিভলি কলটা দিয়েছিলাম, সেখানে কিন্তু ফেলিওরটা রিটার্ন হবে। ফেলিওর যখন রিটার্ন হবে তখন কি হবে দেখো, রিমুভ var equal to value from assignment, remove var equal to value from assignment। তার মানে হচ্ছে আমি ইমিডিয়েটলি আগে যে ভ্যালুটা অ্যাসাইন করেছিলাম কুইন্সল্যান্ড ইকুয়াল টু ব্লু সেটাকে আমি রিমুভ করে দেবো এবং আমি কিন্তু কুইন্সল্যান্ডের লুপের মধ্যেই আছি। সো কুইন্সল্যান্ডের জন্য আমি ডিফারেন্ট কোনো একটা ভ্যালু আবার ট্রাই করবো। ওকে, if result not equal to failure then return result, that's the idea. ওকে, যদি ফেলিওর হয় তাহলে তো ফেলিওর রিটার্ন করবে, আর যদি ফেলিওর না হয় তাহলে সে নরমালি জাস্ট রিটার্ন করে যাবে, দ্যাটস দ্য আইডিয়া। ওকে, সো এইভাবে যদি আমি অ্যালগরিদমটা রান করি তাহলে কিন্তু আমার ব্যাকট্র্যাকিং সার্চের যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি সিউডোকোডটা এমনি দেখিয়ে দিলাম কিভাবে ইমপ্লিমেন্ট করবা বোঝানোর জন্য, বাট এটা তোমাদের মুখস্থ করতে হবে না বা এক্সামে কখনো কিন্তু সিউডোকোড আসবে না। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের কাছে। দ্য কোয়েশ্চেন ইজ what do you think can be the problem with this algorithm? আমরা তো দেখলাম যে অ্যালগরিদমটা আমরা খুবই পারফেক্টলি আমরা ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, যখনই কোনো ফেলিওর হচ্ছে আমরা ব্যাকট্র্যাক করতেছি এবং এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন তোমাদের কি মনে হয় what can be the problem here? Any problem you can see? যেহেতু একটা একটা করে চেক করছি, সো প্রবলেম তো হওয়ার কথা না, হয়তো টাইম লাগতে পারে বাট সলিউশন তো পাওয়ার কথা। এনিওয়ান এলস, কারো কাছে কি মনে হচ্ছে যে এখানে কোনো একটা ইস্যু ফেস করতে পারি আমরা, কোনো একটা প্রবলেম হতে পারে?
ওকে, লেটস সি হোয়াট দ্য প্রবলেম ক্যান বি। ডেফিনেটলি কিছু ইস্যু তো আছেই যেগুলো আমাদেরকে রিজলভ করতে হবে when we are using backtracking search। প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো আমি তোমাদেরকে আরেকটা সিনারিও দিই। লেটস সে আমরা এমটি অ্যাসাইনমেন্ট থেকে শুরু করতেছি জাস্ট লাইক বিফোর, এবং এমটি অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমরা ওই আগের অ্যালগরিদমটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেটাই দেখাচ্ছি, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমরা ডাব্লিউএ তে রেড অ্যাসাইন করলাম, তারপরে আমি ট্রিটা দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি যে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করতেছি। প্রথমে ডাব্লিউ তে রেড অ্যাসাইন করলাম, তারপরে এনটিতে গ্রিন অ্যাসাইন করলাম, তারপরে কিউতে রেড অ্যাসাইন, কিউতে ব্লু অ্যাসাইন করলাম। লেটস সে আমরা একটা ভায়োলেটিং ভ্যালু অ্যাসাইন করলাম। সো ডাব্লিউ এ রেড, এনটি গ্রিন, কিউ ব্লু, এটা আমরা অ্যাসাইন করলাম। এটা অ্যাসাইন করার পরে এখন ধরো আমি এসএ তে ভ্যালু অ্যাসাইন করার ট্রাই করলাম না, ট্রাই না করে আমি এনএসডব্লিউ তে ভ্যালু অ্যাসাইন করলাম। এখন এনএসডব্লিউ তে যদি আমি ভ্যালু অ্যাসাইন করি, এনএসডব্লিউ তে কিন্তু রেড অ্যাসাইন করা যাবে। তারপরে আমি যদি ভিক্টোরিয়ায় ভ্যালু অ্যাসাইন করি, ভিক্টোরিয়াতে গ্রিন বা ব্লু অ্যাসাইন করা যাবে। তারপরে আমি যদি তাসমানিয়াতে ভ্যালু অ্যাসাইন করি, তাসমানিয়াতে কিন্তু রেড, গ্রিন, ব্লু যে কোনোটাই অ্যাসাইন করা যাবে। তো অল দিস ভ্যারিয়েবলস ক্যান বি অ্যাসাইন্ড ভ্যালুস। এরপরে লাস্টে এসে আমি এখন এসএ তে ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করলাম। তো যেটা হচ্ছে, আমি প্রথমে ডাব্লিউ তে রেড দিয়েছি, এনটি তে গ্রিন দিয়েছি, কিউ তে ব্লু দিয়েছি। এরপরে আমি এসএ তে দেওয়ার চেষ্টা করি না, আমি তো র্যান্ডমলি চুজ করতেছি কোন ভ্যারিয়েবলটাতে ভ্যালু অ্যাসাইন করব। সো এনএসডব্লিউ তে রেড দিয়েছি, ভি তে গ্রিন দিয়েছি, টি তে রেড দিয়েছি, দিয়েছি। তারপরে এখন আমি এসএ তে ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করলাম এট দ্য এন্ড। সো ইফ দিস ইজ দ্য সিনারিও, দেন কি হবে দেখো, ফেলিওর কিন্তু হবে, তাই না? তো ফেলিওর ইজ স্টিল গোইং টু হ্যাপেন, কারণ এসএ তে তো এখনো অ্যাসাইন করার মতো কোনো ভ্যালিড কালার রিমেইনিং নাই। সো দ্য ফেলিওর ইজ স্টিল গোইং টু হ্যাপেন, বাট দ্য প্রবলেম ইজ I caught the failure much later than when I should have caught it. So that is a problem with backtracking search algorithm. এখানে দেখো, আমি যখনই ডাব্লিউএ তে রেড অ্যাসাইন করেছি, এনটি তে গ্রিন অ্যাসাইন করেছি এবং কিউ তে ব্লু অ্যাসাইন করেছি, ফেলিওরটা কিন্তু এখানেই হয়ে গেছে। এই তিনটা অ্যাসাইনমেন্টের পরেই কিন্তু আমার এসএ তে আর কোনো লিগ্যাল কালার রিমেইনিং নাই, কিন্তু সেটা তো আমি জানি না। আই ডোন্ট নো দ্যাট দেয়ার ইজ আ ফেলিওর ফর এসএ। আমি তো আমার মতো করে আমি ভ্যালু অ্যাসাইন করতেছি, আমি এনএসডব্লিউ তে রেড দিলাম, ভি তে গ্রিন দিলাম, টি তে রেড দিলাম, লাস্টে গিয়ে আমি এসএ তে ভ্যালু অ্যাসাইন করতে গেলাম, তখন আমি দেখলাম যে এসএ তে কোনো লিগ্যাল ভ্যালু অ্যাসাইন করা যাচ্ছে না। এখন আমি কিন্তু জানি না যে কোন ভ্যারিয়েবলের জন্য ফেলিওর হয়েছে। backtracking search has no way of deducting that. সো আমি এখন কি করবো, আমি এখন নর্মাল ওয়েতে যাব। আমি এখন এই যে টি কে অন্য ভ্যালু দেওয়ার চেষ্টা করব। আমি তাসমানিয়াকে রেডের পরে এখন তাসমানিয়াকে গ্রিন দিলাম, তারপর তাসমানিয়াকে ব্লু দিলাম, কিন্তু কোনো বেনিফিট কি হবে? দেয়ার ইজ গোইং টু বি নো বেনিফিট, কারণ আমার ফেলিওরটা এখানে অকার করে নাই, তাসমানিয়া কোনো প্রবলেম করে নাই। তাহলে তাসমানিয়া দিয়ে কোনো বেনিফিট হচ্ছে না। লেটস গো ব্যাক ওয়ান স্টেপ। আবার পিছনে গেলাম, পিছনে গিয়ে এখন ভিক্টোরিয়াতে আমি অন্য ব্লু কালার দিলাম, ব্লু কালার দিয়ে আমি আবার অন্য ভ্যালু, তাসমানিয়াতে অন্য ভ্যালু দিয়ে আবার এসএ কে ট্রাই করলাম, কোনো বেনিফিট হচ্ছে না। আরো এক স্টেপ ব্যাক ট্র্যাক করো, এনএসডব্লিউ তে অন্য কালার ট্রাই করলাম, এনএসডব্লিউ তে এখানে গ্রিন দেওয়া যাবে, গ্রিন দিয়ে তারপরে আবার পুরো ট্রিটা, পুরো ব্রাঞ্চটা আবার নতুন করে কনস্ট্রাক্ট করলাম, তাতেও কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। এরপর যখন ব্যাক ট্র্যাক করে আমি কুইন্সল্যান্ড ইকুয়াল টু ব্লু এটাকে যখন আমি চেঞ্জ করব, তখন দেখা যাবে যে আমি এস এর জন্য একটা লিগ্যাল ভ্যালু পাচ্ছি এবং আলটিমেটলি কিন্তু আমি সলিউশন রিচ করতে পারবো। So do you understand the problem now? Why this algorithm might become infeasible? কারণ হচ্ছে আমি এখানে কিন্তু ফেলিওরের আর্লি ডিটেকশনের কোনো অপশন কিন্তু এখানে নাই। There is no option to detect failure early. এখানে যেটা হচ্ছে, আমরা একটা ফেলিওর ডিটেক্ট করতে পারতেছি যখন আমরা দেখতেছি যে, যখন আমরা ওই ভ্যারিয়েবলটাকে অ্যাসাইনমেন্টের জন্য চুজ করতেছি, অর্থাৎ যে ভ্যারিয়েবলটার কারণে ফেলিওর হচ্ছে, সেই ভ্যারিয়েবলটাকে যখন আমরা অ্যাসাইনমেন্টের জন্য চুজ করতেছি, তখন আমরা ধরতে পারতেছি যে ওই ভ্যারিয়েবলের আর কোনো লিগ্যাল ভ্যালু রিমেইনিং নাই, and there is going to be a failure, but not before that. We cannot catch the problem before we choose that variable for assignment. এখন এখানে তো দেখছো অনেক সময় কিন্তু লেগে গেল। It's going to take a lot of time to get to the solution, because we have to backtrack again and again, because we don't know where the failure has occurred. Now, here we only have 7 variables and we only had to backtrack 4 steps. Think about when you are going to work with 100 variables. তুমি যদি 100টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করো, যেখানে 100টা ভ্যারিয়েবলের মধ্যে তোমার প্রত্যেকটা ভ্যারিয়েবলে হয়তো 10টা করে ভ্যালু অ্যাসাইন করা যাবে, সো ইউ আর ওয়ার্কিং উইথ আ প্রিটি বিগ নেটওয়ার্ক। সেক্ষেত্রে কিন্তু এটা অ্যালাউ করা যাবেই না, অ্যাবসলিউটলি অ্যালাউ করা যাবে না। দেখা গেল তোমার প্রথম 2 সেকেন্ড বা থার্ড স্টেপে গিয়ে একটা ফেলিওর হয়েছে,
সেই ফেলিউরটা তুমি ক্যাচ করতে পেরেছো 100th স্টেপে গিয়ে। You have you have faced a failure in the 3rd step, but you could catch the failure in the last step, 100th step. সেক্ষেত্রে তোমার কিন্তু এই পুরো 97 steps তোমাকে ব্যাকট্র্যাক করতে হবে before you can again find a path to the solution. So এটা কিন্তু একদমই ফিজিবল না। দ্যাটস ওয়াই যদি ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদমকে আমরা যদি এটার পুরো বেসিক ফর্মে বা র ফর্মে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু এটা ফিজিবল হবে না। ইট মাইট বিকাম so inefficient that you cannot use it at all. কারণ এখানে ব্যাকট্র্যাক করা মানে তো আমি একটা কাজ একবার করেছি সেটাকে আমি আবার রিপিট করছি। এখন তুমি যত বেশি তোমার ব্যাকট্র্যাক করা লাগবে, যত বেশি তোমাকে পেছন দিকে যেতে হবে, ততই তো তোমার সময় বেশি লাগবে, বিকজ ইট ওয়েস্টস টাইম, তাই না? বেস্ট হতো তুমি যদি ব্যাকট্র্যাক না করে ডিরেক্টলি সলিউশনে চলে যেতে পারতো, দ্যাট উড হ্যাভ বিন বেস্ট। কিন্তু সেটা তো পসিবল না। কিন্তু সেই কারণে আমাদের চেষ্টা করতে হবে, উই হ্যাভ টু ট্রাই টু ব্যাকট্র্যাক অ্যাজ লেস অ্যাজ পসিবল। যত কম ব্যাকট্র্যাক করা পসিবল ততই কিন্তু আমাদের এই অ্যালগরিদমটার এফিসিয়েন্সি বেড়ে যাবে। সো দ্যাটস হোয়াট উই হ্যাভ টু এইম ফর। ওকে, যে ব্যাকট্র্যাকিংটা আমি যত কম করে পারি ততই কিন্তু আমার অ্যালগরিদমের এফিসিয়েন্সি বাড়বে। আচ্ছা, এখন we have got a few modifications or a few improving techniques that we can use to improve the performance of backtracking search algorithm. So did everyone understand the problem? Problemটা কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। Okay, so now there are some improvement techniques that we can use to solve this problem. That is, আমরা early detection of failure, that is the main key point here. যে আমি যদি এরকম করতে পারি যে যেখানে ফেলিউরটা হচ্ছে, যেমন ফেলিউরটা হচ্ছে এখানে, যখনই ফেলিউরটা অকার করতেছে আমি যদি তখনই ডিটেক্ট করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা আর থাকতেছে না। দিস প্রবলেম উইল নট বি দেয়ার এনিমোর ইফ আই ক্যান আর্লি ডিটেক্ট দ্য ফেলিউর। কুইন্সল্যান্ডে আমি যখনই ব্লু বসালাম তখনই যদি আমি জানতে পারতাম যে আমি এসেতে কোনো ভ্যালু বসাতে পারবো না, তাহলে কিন্তু আমি এই প্রবলেমটা ফেস করতাম না। কিন্তু প্রবলেমটা, সমস্যা হচ্ছে যে আমি এটা জানতে পারি শুধুমাত্র যখন আমি এসেতে ভ্যালু অ্যাসাইন করতে গিয়েছি তখন জানতে পারি। ওকে, সো let's see how we can early detect failure. So আমরা ব্যাকট্র্যাকিং এর জন্য আমরা কিছু ইমপ্রুভমেন্ট টেকনিক এবং কিছু হিউরিস্টিক্স অ্যাপ্লাই করব, যে হিউরিস্টিক গুলো অ্যাপ্লাই করলে আসলে অ্যালগরিদমটার এফিসিয়েন্সি অনেক বাড়ানো যায়। So the first thing we are going to see is known as filtering. আমরা প্রথম একটা টেকনিক দেখব, যে টেকনিকটার নাম হচ্ছে ফিল্টারিং। আচ্ছা, ফিল্টারিং এর অনেকগুলো অ্যাপ্রোচ আছে। ফিল্টারিং ইজ দ্য জেনারেল কনসেপ্ট অ্যান্ড ফরওয়ার্ড চেকিং ইজ অ্যাকচুয়ালি দ্য স্পেসিফিক টেকনিক দ্যাট উই ক্যান ইউজ। ফিল্টারিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে লেখা আছে দেখো ডেফিনিশনটা, কিপ ট্র্যাক অফ ডোমেইনস ফর আনঅ্যাসাইন্ড ভ্যারিয়েবলস অ্যান্ড ক্রস অফ ব্যাড অপশনস। অর্থাৎ ফিল্টারিং কথাটার মানে হচ্ছে যে আমি ভ্যারিয়েবলের ডোমেইনগুলো ট্র্যাক রাখবো এবং যে অপশনগুলো আমার কাছে মনে হবে কারেক্ট না সেই অপশনগুলোকে আমি ক্রস অফ করে দিব। দিস আর নোন অ্যাজ ফিল্টারিং। আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবা। আর ফরওয়ার্ড চেকিং হচ্ছে একটা স্পেসিফিক টেকনিক। সো ফিল্টারিং এর একটা স্পেসিফিক টেকনিক হচ্ছে ফরওয়ার্ড চেকিং। দেয়ার ইজ অ্যানাদার টেকনিক হুইচ ইজ নোন অ্যাজ কনস্ট্রেইন্ট প্রপাগেশন। সো দেয়ার আর টু ওয়েজ উই ক্যান ডু ফিল্টারিং। তো আমরা প্রথম দেখবো ফরওয়ার্ড চেকিং দিয়ে কিভাবে ফিল্টারিং করা যায়, এরপরে আমরা দেখবো কনস্ট্রেইন্ট প্রপাগেশন দিয়ে কিভাবে ফিল্টারিং করা যায়। সো শুধুমাত্র ফিল্টারিং এরই আমরা দুইটা অ্যাপ্রোচ দেখবো। আচ্ছা, তো আমি দেখাই ফরওয়ার্ড চেকিং দিয়ে কিভাবে ফিল্টারিং করা যায় এন্ড হোয়াট ফিল্টারিং অ্যাকচুয়ালি ডাজ টু হেল্প দ্য এফিসিয়েন্সি অফ ব্যাকট্র্যাকিং সার্চ। এখন দেখো, আমরা প্রিভিয়াস এক্সাম্পলটাই দেখতেছি, একটু চেঞ্জ করে দেখতেছি। আমরা এখন একটু অন্য অন্য ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব এবং এখানে দেখো, এখানে কিভাবে, লুক এট দিস স্লাইড ভেরি কেয়ারফুলি, যে এখানে কিভাবে সিমুলেশনটা দেখানো হয়েছে। তোমরা যখন এক্সামের সিমুলেশন দেখাবা তখন এভাবে দেখালেই কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে, কারণ ট্রি দিয়ে দেখানোটা আসলে ডিফিকাল্ট। ট্রি দিয়ে অনেক কিছুই দেখানো যায় না, যেটা তুমি যদি এভাবে লিস্টের মতো করে দেখাও তাহলে দেখানোটা ইজি হয়। তো এখানে দেখো WA NTQ NSW VSA, এখানে টিটা লেখে নাই, তো টিটা আমি চাইলে লিখতে পারতাম, বাট টি যেহেতু কারোর সাথে রিলেটেড না, ওই কারণে এখানে লেখা হয়নি। আচ্ছা, এখন প্রত্যেকটা ডোমেইনে কিন্তু তিনটা করে কালার আছে, তাই না? রেড গ্রিন ব্লু, 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 রেড গ্রিন ব্লু। সো অল 6 ডোমেইনস হ্যাভ 3 কালার্স, এবং 7 হওয়া উচিত ছিল, আসলে এখানে টিটা থাকা উচিত ছিল, ওরা সামহাউ মিস করে গেছে। লেটস সে আমি প্রথমে চিন্তা করলাম আমি WA তে রেড কালার অ্যাসাইন করব। আচ্ছা, এখন খুব খেয়াল করে দেখো, when I assign the color red to WA, which variables does WA have constraint with? Someone tell me, which variables does WA have constraint with?
W এর কোন কোন ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট আছে? সো W এর কনস্ট্যান্ট আছে দুইটা ভ্যারিয়েবলের সাথে, NT and SA, because W shares border with NT and SA. So when I am assigning the color red to WA, I cannot assign the color red to NT or to SA. So আমি যদি একবার WA তে রেড কালার অ্যাসাইন করে ফেলি তাহলে কিন্তু আমি NT তেও আর রেড কালার অ্যাসাইন করতে পারবো না, SA তেও আমি আর রেড কালার অ্যাসাইন করতে পারবো না। সো ফরওয়ার্ড চেকিং এ যেটা করা হবে সেটা হলো WA তে যখন রেড কালার অ্যাসাইন করা হবে ইমিডিয়েটলি NT এবং SA এর ডোমেইন থেকে রেড কালারটা রিমুভ করে দেওয়া হবে। দেখো এখানে কিন্তু রেড কালারটা আর নাই, নো রেড কালার হিয়ার। So when we assign color red to WA, we are immediately going to check who it has constraint with, and we are immediately going to update the domains of those variables. So যে ভ্যারিয়েবলে আমি ভ্যালু অ্যাসাইন করতেছি আমি ইমিডিয়েটলি কনস্ট্যান্ট লিস্টে চেক করে দেখব যে এই ভ্যারিয়েবলের সাথে কার কার কনস্ট্যান্ট আছে। যাদের কনস্ট্যান্ট আছে তাদের ডোমেইন থেকে আমি কনফ্লিক্টিং ভ্যালুগুলো রিমুভ করে দিব। এখানে কনফ্লিক্টিং ভ্যালু হচ্ছে রেড, এই কারণে আমি রেডটা রিমুভ করেছি। যদি অন্য কোনো কন্ডিশন থাকতো হয়তো অন্য কোনো ভ্যালু কনফ্লিক্টিং হতো। whichever value is conflicting in the domain of the variable which has constraint with the current one, we have to remove those values. Okay, ওকে, তাহলে আমি রেডটা রিমুভ করে দিলাম যেহেতু আমি রেড আর অ্যাসাইন করতে পারবো না। এরপরে লেটস সে আমি এখন এই যে এখানে দেখো কি করেছে, কুইন্সল্যান্ডে গ্রিন অ্যাসাইন করেছে। তো যদি আমি কুইন্সল্যান্ডে গ্রিন অ্যাসাইন করি তাহলে দেখো কুইন্সল্যান্ডের অ্যাডজাসেন্ট হচ্ছে নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস, এই তিনটা হচ্ছে কুইন্সল্যান্ডের অ্যাডজাসেন্ট। তো NT, SA এন্ড NSW এই তিনটা হচ্ছে কুইন্সল্যান্ডের অ্যাডজাসেন্ট। সো যখনই আমি কুইন্সল্যান্ডে গ্রিন কালার অ্যাসাইন করব NT এর ডোমেইন থেকে আমাকে গ্রিন রিমুভ করে দিতে হবে, SA এর ডোমেইন থেকে আমাকে গ্রিন রিমুভ করে দিতে হবে এবং NSW এর ডোমেইন থেকে আমাকে গ্রিন রিমুভ করে দিতে হবে, বিকজ অল থ্রি আর অ্যাডজাসেন্ট টু কুইন্সল্যান্ড। এরপর কি করেছে দেখো, ভিক্টোরিয়াতে ব্লু কালার অ্যাসাইন করেছে। যদি আমি ভিক্টোরিয়াতে ব্লু কালার অ্যাসাইন করি তাহলে ভিক্টোরিয়ার অ্যাডজাসেন্ট হচ্ছে NSW and SA. So when I am assigning color blue to Victoria, I have to remove the color blue from NSW and from SA. এখন দেখো, at this point the domain of SA has become empty. এই মুহূর্তে কিন্তু SA এর ডোমেইনটা এমটি হয়ে গেছে। যেহেতু SA এর ডোমেইনটা এমটি হয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারতেছি a failure has occurred and we immediately need to backtrack. So we have got early detection of failure. So আমরা যদি ফিল্টারিং টেকনিকটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা ফেলিওরটা আর্লি ডিটেক্ট করতে পারতেছি। We can early detect failure here because one variable's domain has become empty. আমরা কিন্তু SA কে এখনো অ্যাসাইনমেন্টের জন্য চুজ করি নাই। We have not chosen SA yet. আমরা জাস্ট মাত্রই ভিক্টোরিয়াতে ভ্যালু অ্যাসাইন করলাম, নেক্সট কাকে আমরা ভ্যালু অ্যাসাইন করব আমরা কিন্তু এখনো চুজ করি নাই। বাট ভিক্টোরিয়াতে ভ্যালু অ্যাসাইন করা মাত্রই SA এর ডোমেইনটা এমটি হয়ে গেল এবং আমরা ইমিডিয়েটলি ধরতে পারলাম যে a failure has occurred and we immediately need to backtrack. ওকে, তাহলে আমরা ব্যাকট্র্যাক করব এবং আমরা ভিক্টোরিয়ার ব্লু কালারটা সরিয়ে দিয়ে ভিক্টোরিয়াতে আমরা হয়তো রেড বা অন্য কিছু দিয়ে আমরা ট্রাই করব। আমরা কি এটা বুঝতে পারছি? ইজ দ্য প্রবলেম ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা ফিল্টারিং টেকনিকটা বুঝতে পারলাম যে ফিল্টারিং দিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি সেটা আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু এই টেকনিকটাকে কিন্তু আরো ইমপ্রুভ করা পসিবল। উই ক্যান ইমপ্রুভ ফিল্টারিং ফার্দার। কিভাবে সেটা দেখাচ্ছি, জাস্ট ওয়ান মোমেন্ট, আমি আসতেছি। ওকে, এখন দেখো আচ্ছা জাস্ট ওয়ান মোমেন্ট। ওকে,
আচ্ছা, তাহলে আমরা ফেলিউরটা আর্লি ডিটেক্ট করে ফেললাম এবং আমরা কিন্তু এখান থেকে ব্যাকট্র্যাক করবো। সো আমাদের কিন্তু ওই প্রবলেমটা ফেস করতে হলো না যে আমরা অনেক পরে গিয়ে ফেলিউর ডিটেক্ট করলাম। বাট স্টিল দেয়ার ইজ আ প্রবলেম। এখানে খেয়াল করে দেখো, ফেলিউরটা কিন্তু আসলে এই স্টেপে হয় না, ফেলিউরটা কিন্তু এর আগের স্টেপে হয়ে গেছে। আমার কিন্তু ব্যাকট্র্যাক করলেও আসলে খুব একটা বেনিফিট হবে না। তার কারণ হচ্ছে এখানে দেখো, এই স্টেপে দেখো, এন্টির ডোমেইনে শুধুমাত্র ব্লু আছে, এস এর ডোমেইনেও কিন্তু শুধুমাত্র ব্লু আছে। Since NT and SA both has only blue in their domains, so এটা কিন্তু আলটিমেটলি কিন্তু আবার ফেলিওর হতে যাচ্ছে। ঠিক আছে, আমরা যখনই আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড অ্যাসাইন করলাম আর কুইন্সল্যান্ডে যখনই আমরা হোয়াট ডিড উই অ্যাসাইন ইন কুইন্সল্যান্ড, গ্রিন, যখনই আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড অ্যাসাইন করলাম আর কুইন্সল্যান্ডে গ্রিন অ্যাসাইন করলাম, তখনই কিন্তু এনটি এবং এসএ দুইজনের ডোমেইনেই শুধুমাত্র ব্লু কালারটা রিমেইনিং আছে। তো আলটিমেটলি আমি যখন এনটিতে কালার দিতে যাব তখন এসএ এমটি হয়ে যাবে, আর আমি যখন এসএতে কালার দিতে যাব তখন এনটি এমটি হয়ে যাবে। তো এই দুইটা কিন্তু অলরেডি কনফ্লিক্টিং অবস্থায় আছে। সেই জিনিসটা কিন্তু ফরওয়ার্ড চেকিং ধরতে পারে নাই। Forward checking couldn't catch that. Yes, forward checking is better than using the raw form because যখনই কোনো একটা ভ্যারিয়েবলের ডোমেইন এন্ট্রি হচ্ছে তখনই ফরওয়ার্ড চেকিং সেটা ধরতে পারতেছে, বাট ইট শুড হ্যাভ কট ইভেন আর্লিয়ার। এই প্রবলেমটা কিন্তু ফরওয়ার্ড চেকিং ধরতে পারে নাই যে এখানে এনটি আর এসএ অলরেডি ভায়োলেশন হয়ে বসে আছে। তো এখন যদি আমি ভিক্টোরিয়ার কালার সরিয়েও দেই, সরিয়ে যদি আমি এসএতে আবার ব্লু অ্যাসাইন করতে যাই, আবার কিন্তু এনটিতে ফেলিউর দেখা দিবে। সো আলটিমেটলি কিন্তু ফেলিউরটা হয়েছে যখন আমি ডাব্লিউএ আর কুইন্সল্যান্ড এই দুটাতে যখন আমি ডিফারেন্ট কালার অ্যাসাইন করেছি, কারণ এই প্রবলেমটা সলভ করতে গেলে আসলে ডাব্লিউএ আর কিউতে সেম কালার অ্যাসাইন করতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমটা সলভ হবে না। সো এই ফেলিউরটা কিন্তু ফরওয়ার্ড চেকিং ধরতে পারে নাই, এটা কিন্তু পরে গিয়ে আমাকে ট্রাবল দিবে, পরে আমার ঠিকই আবার ব্যাকট্র্যাক করা লাগবে। সো a better way or a better filtering technique is going to be constraint propagation. Forward checking এর প্রবলেমটা হচ্ছে যে in case of forward checking we only check the adjacent variables. যখনই আমি কোনো একটা ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করতেছি, আমি ইমিডিয়েটলি তার যে অ্যাডজেসেন্ট ভ্যারিয়েবল গুলো আছে বা তার সাথে কনস্ট্রেন্ট আছে এরকম যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে আমি চেক করে দেখতেছি whether they are all okay. কিন্তু যখন but what I should do, I should check all the variables. শুধুমাত্র যেগুলো অ্যাডজেসেন্ট সেগুলোকে চেক করলে আসলে আমি এই প্রবলেমটা ধরতে পারবো না। এখানে যেটা হচ্ছে যে এনটি আর এস এর ডোমেইনে শুধুমাত্র ব্লু কালার রিমেইনিং আছে। এটা ধরতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সব কনস্ট্রেন্ট চেক করতে হবে, যে কাজটা করে কনস্ট্রেন্ট প্রপাগেশন। কনস্ট্রেন্ট প্রপাগেশনে যেটা করা হয় সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে, ও না এখানে শুধু ফরচিং এর কথা লেখা আছে। ওকে, কনস্ট্রেন্ট প্রপাগেশন যেটা করে সেটা হলো reason from constraint to constraint. তার মানে হচ্ছে whenever I assign a new value to a variable, I am immediately going to go through the constraint list. যখনই আমি কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতেছি আমি কিন্তু পুরো কনস্ট্রেন্ট লিস্টটা একবার গো থ্রু করব। গো থ্রু করে আমি কি করব, আমি চেক করে দেখব যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি কনস্ট্রেন্ট থাকে তাহলে তাদের জন্য লিগ্যাল কোনো অপশন রিমেইনিং আছে কিনা। তার মানে আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, আমি প্রত্যেকটা কনস্ট্রেন্ট গো থ্রু করব। যেমন ধরো লেটস সে টেক এনি অফ দ্য কনস্ট্রেন্টস। লেটস সে আমি এখন কুইন্সল্যান্ডে গ্রিন কালার অ্যাসাইন করলাম, ভ্যারিয়েবলের ডোমেইন গুলো সব আপডেট করলাম। আপডেট করার পরে আমি এখন যেটা করব, আমি সবগুলো কনস্ট্রেন্ট একবার করে চেক করব। লেটস সে আমি এনএসডব্লিউ এর সাথে এসএ এই কনস্ট্রেন্টটা আমি চেক করতেছি। দিস ইজ আ কনস্ট্রেন্ট যে এনএসডব্লিউ নট ইকুয়াল টু এসএ, এটা আমি চেক করতেছি। তো এটা যদি যখন আমি চেক করব তখন আমি দেখব কি চেক করব, আমি চেক করে দেখব whether any legal assignment is available. তার মানে একটা ভ্যারিয়েবলের কোনো ভ্যালুর জন্য অন্য ভ্যারিয়েবলের কোনো লিগ্যাল ভ্যালু রিমেইনিং আছে কিনা। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এনএসডব্লিউ এর ভ্যালুটা যদি আমি রেড দেই তাহলে কিন্তু আমি এস এর ভ্যালুটা ব্লু দিতে পারবো। সো দেয়ার ইজ এ লিগ্যাল অপশন। আমার এই ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টটা স্যাটিসফাই করার মতো একটা লিগ্যাল অপশন কিন্তু আছে। আমি যদি এনএসডব্লিউ রেড দেই, এস এ যদি ব্লু দেই তাহলে কিন্তু এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। সো এই কনস্ট্রেন্টটা ফাইন, দিস কনস্ট্রেন্ট ইজ ফাইন। এখন আমি যখন এনটি আর এস এর কনস্ট্রেন্টটা চেক করতে যাব, এনটি নট ইকুয়াল টু এস এ, তখন আমি দেখব যে এনটি ডোমেইনে শুধুমাত্র ব্লু রিমেইনিং আছে, যার জন্য এস এর ডোমেইনে কোনো লিগ্যাল ভ্যালু রিমেইনিং নাই। এনটি হ্যাজ অনলি ওয়ান ভ্যালু হুইচ ইজ ব্লু, সো এনটির তো অন্য কোনো অপশন নাই, এবং ব্লু এর করেসপন্ডিং এস এতে কোনো লিগ্যাল ভ্যালু রিমেইনিং নাই। এটা দেখা মাত্রই কিন্তু আমি বুঝতে পারবো a failure has occurred and I immediately need to backtrack. So constraint propagation is much stronger than forward checking. Forward checking কিছু প্রবলেম সলভ করবে বাট স্টিল কিছু প্রবলেম রয়ে যাবে,
কিন্তু কনস্ট্যান্ট প্রপাগেশন করলে কিন্তু এগুলা কোনো প্রবলেমই থাকবে না। যখনই কোনো এরকম কোনো সিচুয়েশন ঘটবে যে ফেলিওর ঘটতে চাচ্ছে, আমি কিন্তু তার আগেই এটাকে ধরে ফেলতে পারবো। তো কনস্ট্যান্ট প্রপাগেশনে ডেফিনেটলি এই কাজগুলো করতে একটু ওভারহেড বেশি হবে, যে আমি যখনই কোনো একটা নতুন ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব, আমাকে কিন্তু ইমিডিয়েটলি পুরো কনস্ট্যান্ট লিস্টটাই চেক করে দেখতে হচ্ছে যে সবগুলো কনস্ট্যান্ট মানে ভ্যালিড আছে কিনা, অর্থাৎ সবগুলো কনস্ট্যান্ট সলভেবল আছে কিনা, এটা আমাকে পুরো লিস্টটাই চেক করে দেখতে হবে আফটার এভরি অ্যাসাইনমেন্ট অফ ভ্যারিয়েবল। এটা ডেফিনেটলি একটা এক্সট্রা ওভারহেড, বাট এতে করে যেটা হবে আমার ব্যাকট্র্যাকিং এর সংখ্যা অনেক কম লাগবে। অনেক সময় দেখা যাবে যে হয়তো আমার ব্যাকট্র্যাকিং একদমই লাগলো না। সো ব্যাকট্র্যাকিংটা কিন্তু আমি অনেক কমিয়ে ফেলতে পারবো। ইফ আই ইউজ কনস্ট্যান্ট প্রপাগেশন ইজ গোইং টু গিভ মি সাম এক্সট্রা ওভারহেড, বাট আই এম গোইং টু বি এবল টু রিডিউস দ্য নাম্বার অফ ব্যাকট্র্যাকিং রিকোয়ার্ড আ লট। এবং সেটা কিন্তু আমার অ্যালগরিদমের এফিসিয়েন্সি অনেক বাড়িয়ে দিবে, কারণ যেটা বললাম যে যত বেশি ব্যাকট্র্যাক করব ততই কিন্তু এই অ্যালগরিদমটার এফিসিয়েন্সি খারাপ হবে। সো ইফ আই ক্যান ডু দিস, ইফ আই ক্যান ডিটেক্ট আর্লি, দেন কিন্তু আমার এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, বিকজ আই এম গোইং টু নিড আ লট লেস ব্যাকট্র্যাকিং দ্যান দ্য রেগুলার অ্যালগরিদম। So these are two techniques I can use to early detect failure: forward checking and constraint propagation. Any question? Is there any question? ম্যাম কনস্ট্যান্ট প্রপাগেশন লাইন 2টা আরেকবার যদি বুঝাইতেন। Line 2 meaning? মানে ম্যাম প্রথমবার অ্যাসাইন করার পর সেকেন্ড বারে যে আমি ধরতে পারতেছিলাম ওই কন্ডিশনটা ম্যাম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এটা যখন অ্যাসাইন করছি তখন কোনো প্রবলেম হয় নাই, এখানে যখন অ্যাসাইনমেন্ট করেছি তখন প্রবলেম হয়েছে। যখন আমি কুইন্সল্যান্ডে গ্রিন কালার অ্যাসাইন করলাম তখন যে প্রবলেমটা হয়েছে সেটা হলো নর্দার্ন টেরিটরির ডোমেইনে শুধুমাত্র ব্লু কালার রিমেইনিং আছে, সাউথ অস্ট্রেলিয়ার ডোমেইনেও শুধুমাত্র ব্লু কালার রিমেইনিং আছে। দ্যাট ইজ হোয়াট দ্য প্রবলেম ইজ। এখন আমি যখন কনস্ট্যান্ট প্রপাগেশন করব তখন তো প্রত্যেকটা কনস্ট্যান্ট আমি ধরে ধরে চেক করব whether there is a valid value remaining for any valid value of the first variable. So যখন আমি এই কনস্ট্যান্টটা চেক করতে যাব nt not equal to sa, এটা যখন আমি চেক করতে যাব, ফরওয়ার্ড চেকিং এ কিন্তু এই কনস্ট্যান্টটা চেক করা হবে না, কারণ ফরওয়ার্ড চেকিং শুধুমাত্র চেক করে অ্যাডজেসেন্ট ভ্যারিয়েবল গুলো, বাট কনস্ট্যান্ট প্রপাগেশন সবাইকে চেক করে। তো যখন আমি এটাকে চেক করতে যাব তখন আমি দেখব যে এন্ট্রির জন্য আমার লিগ্যাল ভ্যালু একটাই রিমেইনিং আছে এন্ট্রির ডোমেইনে, যেটা হচ্ছে ব্লু, এবং ব্লু এর করেসপন্ডিং এস এর জন্য কোনো লিগ্যাল ভ্যালু কিন্তু নাই, কারণ যেহেতু এটা একটা ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট, সো এস এর তো আমি ব্লু দিতে পারবো না, বাট এস এর ডোমেইনেও কিন্তু শুধুমাত্র ব্লুই আছে, অন্য কোনো ভ্যালু রিমেইনিং নাই। সো কোনো ভ্যারিয়েবলেরই ডোমেইন এমটি হয় নাই, বাট স্টিল দেয়ার ইজ আ ভায়োলেশন হিয়ার। এই ভায়োলেশনটা আমি ধরতে পারবো যদি আমি কনস্ট্যান্ট প্রপাগেশন ইউজ করি, কারণ কনস্ট্যান্ট প্রপাগেশনের প্রত্যেকটা কনস্ট্যান্ট চেক করে করে দেখা হয় যে লিগ্যাল কোনো অপশন আছে কিনা, এটার সাথে ওটার লিগ্যাল কোনো ম্যাচিং আছে কিনা, লিগ্যাল কোনো পেয়ার অফ ভ্যালুজ আছে কিনা যেটা আমি এই দুইটা ভ্যারিয়েবলে দিতে পারি। এই জিনিসটা প্রত্যেকটা স্টেপেই চেক করে করে দেখা হয়। তো আমি কিন্তু এই যে ফেলিওরটা হয়ে বসে আছে এটা কিন্তু আমি এখানে ধরে ফেলতে পারবো, আদারওয়াইজ কিন্তু এটা আমি ধরতে পারবো না। আদারওয়াইজ দেখা যাবে ডোমেইন এমটি হলে পরে আমি ধরতে পারতেছি, বাট স্টিল দ্যাট ইজ গোইং টু বি টু লেট। আমার হয়তো বেশ কয়েকবার ব্যাকট্র্যাক করা লাগবে বিফোর আই কাম ব্যাক হিয়ার। ওকে, এখন কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো তাহলে আমরা দুইটা ফিল্টারিং টেকনিক দেখলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড চেকিং আর একটা হচ্ছে কনস্ট্রেন্ট প্রপাগেশন। এখন আমাদের ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম কিন্তু আমরা যদি কোনো একটা ফিল্টারিং টেকনিক ইউজ করি তাহলেই কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যাবে, এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, বাট স্টিল এটার কিন্তু এফিসিয়েন্সি আরো বাড়ানো পসিবল। আমরা এটার এফিসিয়েন্সি বাড়িয়ে খুবই সিম্পল কিছু হিউরিস্টিক ইউজ করে আমরা এটার এফিসিয়েন্সি বাড়িয়ে এমন একটা স্টেজে নিয়ে যেতে পারি যেখানে আসলে এই অ্যালগরিদমটা দেখা যাবে যে ব্যাকট্র্যাকিং একদম টোটালি লাগতেছে না, অনেক কমে যাবে ব্যাকট্র্যাকিং এর সংখ্যা, এবং তখন কিন্তু অ্যালগরিদমটা আমরা খুবই এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে আসলে আমরা যে অ্যালগরিদমটা দেখলাম বা যে সিউডো কোডটা দেখলাম সেখানে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আমরা যে সিউডো কোডটা দেখলাম দেয়ার আর টু ইম্পর্টেন্ট কোশ্চেনস দেয়ার। একটা হচ্ছে which value, this is the first question, which variable, this is the first question. এই সিগনিফিকেন্ট কোশ্চেন দুটো আমরা যদি অ্যানসার করতে পারি প্রপারলি তাহলে আমাদের অ্যালগরিদমের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। This is the first question. The next question is which value. So প্রথম কোশ্চেন হচ্ছে which variable and second question is which value. So if I can answer these two questions efficiently, then I can increase the performance of the algorithm a lot.
ওকে, সো হুইচ ভ্যারিয়েবল মানে হচ্ছে আমি কোন ভ্যারিয়েবলটাতে নেক্সট ভ্যালু অ্যাসাইন করব। আমরা জানি যে আমরা কিন্তু ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমের প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা ইটারেশনে আমরা একটা করে ভ্যারিয়েবল চুজ করি যেটাতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি। সোফার কিন্তু এই চয়েসটা র্যান্ডম। So far we have been choosing randomly which variable we are going to assign value to next. But there is some heuristic we can use to choose this efficiently. So this is the first question that needs answering. The second question is which value. তার মানে let's say আমরা একটা ভ্যারিয়েবল কে চুজ করেছি ফর অ্যাসাইনমেন্ট। এখন এই ভ্যারিয়েবলে আমরা ভ্যালু অ্যাসাইন করব। এখন ভ্যারিয়েবলের ডোমেইনে তো অনেকগুলো ভ্যালু থাকতে পারে। কোন ভ্যালুটা আমরা প্রথম অ্যাসাইন করব? লিগ্যাল ভ্যালু কিন্তু অনেকগুলো থাকতে পারে, বাট which one should I assign first? এই দুটো কোশ্চেন যদি আমরা এফিশিয়েন্টলি অ্যান্সার করি এবং আমরা যদি হিউরিস্টিক গুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করি তাহলে আসলে আমাদের এত ব্যাকট্র্যাকিং এর প্রয়োজন হবেই না। সো লেটস সি হাউ উই ক্যান অ্যান্সার দিস কোশ্চেনস এফিশিয়েন্টলি। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে হুইচ ভ্যারিয়েবল, তার মানে আমরা কোন ভ্যারিয়েবলে নেক্সট ভ্যালু অ্যাসাইন করব। এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমরা একটা হিউরিস্টিক ইমপ্লিমেন্ট করতে পারি, যে হিউরিস্টিকটার নাম হচ্ছে মিনিমাম রিমেইনিং ভ্যালুজ হিউরিস্টিক। It's called minimum remaining values heuristic বা এমআরভি হিউরিস্টিক। এটাকে সংক্ষেপে এমআরভি হিউরিস্টিকও বলা হয়ে থাকে। খুবই সিম্পল, ইট ইজ আসলে বেসিক কমন সেন্স। এই হিউরিস্টিকটা তোমরা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে দেখাই হিউরিস্টিকটা কিভাবে কাজ করে। সো লেট মি শো ইউ হিয়ার। এখানে দেখো, ধরো আমরা কারেন্টলি এই স্টেপে আছি যে আমরা ডাব্লিউ এনটি কিউ এনএসডব্লিউ কোনোটাতেই এখনো কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। তো আমি একটাতে ভ্যালু অ্যাসাইন করলাম, আমি ডাব্লিউ এর রেড কালার অ্যাসাইন করলাম। এখন আমি কনসিডার করতেছি যে নেক্সট কোন ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা যায়। আই এম কনসিডারিং হুইচ ভ্যারিয়েবল টু অ্যাসাইন ভ্যালু টু নেক্সট। এখন তোমরা আমাকে বলো তো কোনটাতে অ্যাসাইন করলে ভালো হবে। সো আই হ্যাভ অলরেডি অ্যাসাইনড রেড টু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, হুইচ ওয়ান শুড আই অ্যাসাইন নেক্সট? তোমাদের কি মনে হয়? তোমাদের কমন সেন্স ইউজ করে বলো যে কোনটাতে অ্যাসাইন করলে ভালো হয়। কিউএম অ্যাডজাস্টেন্ট কিছুতে না এটা। আচ্ছা, অ্যাডজেসেন্ট গুলোতে, তার মানে হচ্ছে এনটি অথবা এসএ যদি আমি ভ্যালু অ্যাসাইন করি নেক্সট, দ্যাট ইজ গোইং টু বি দ্য বেস্ট। তার কারণ হচ্ছে খেয়াল করে দেখো, আমি যদি ডোমেইনের সাইজ দেখি, কিউ এনএসডব্লিউ এবং ভিউ এদের তিনজনের ডোমেইনেই কিন্তু এখনো তিনটা করে কালার রিমেইনিং আছে। বাট এনটির ডোমেইন ছোট হয়ে গেছে, এস এর ডোমেইনও ছোট হয়ে গেছে। এখন যে ভ্যারিয়েবল গুলোর ডোমেইন অলরেডি শর্ট হয়ে গেছে, আমি যদি অন্য ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করি এদের ডোমেইন তো আরো শর্ট হয়ে যাবে। শর্ট হতে হতে একটা সময় দেখা যাবে there is a possibility that the domain might become empty and I might need to backtrack. তো আমি যদি এরকম একটা স্ট্র্যাটেজি চিন্তা করি যে ভ্যারিয়েবলটার ডোমেইন ছোট সেটাকে আমি আগে ভ্যালু অ্যাসাইন করে ফেলবো, তাহলে কিন্তু আমি এই প্রবলেমটা কখনোই ফেস করব না। দ্যাট প্রবলেম উইল নেভার হ্যাপেন। এমটি ডোমেইন হয়ে যাওয়ার প্রবলেমটা কিন্তু নেভার হ্যাপেন বলা ঠিক না, বলা উচিত উইল হ্যাপেন আ লট লেস। সো এখন যদি আমি এনটিতে ভ্যালু অ্যাসাইন করি, লেটস সে আমি এখন এনটিতে গ্রিন অ্যাসাইন করলাম, এনটিতে গ্রিন অ্যাসাইন করলে এনটির সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে এস এ আর কিউ। তো কিউ এর ডোমেইনে শুধুমাত্র রেড আর ব্লু থাকবে, আর এগুলো তিনটাই থাকবে, আর এস এর ডোমেইনে শুধুমাত্র ব্লু থাকবে। এখন কিন্তু সবচেয়ে ছোট ডোমেইন হচ্ছে এস এর, তাই না? অনলি ব্লু রিমেইনিং। তো এরপরের স্টেপে যদি আমি এস এতে ব্লু অ্যাসাইন করে দেই, আমার কিন্তু টোটালি ব্যাকট্র্যাকিং লাগবে না। সো তোমরা কি ব্যাপারটা বুঝতে পারতেছো? সো ইফ আই অলওয়েজ চুজ আ ভ্যারিয়েবল হুইচ হ্যাজ আ শর্ট ডোমেইন, তার মানে যে ভ্যারিয়েবলটার ডোমেইন সবচেয়ে ছোট, মিনিমাম রিমেইনিং ভ্যালুজ রিমেইনিং ইন দ্য ডোমেইন, যে ভ্যারিয়েবলটার ডোমেইন সবচেয়ে ছোট সেটাকে যদি আমি আগে ভ্যালু অ্যাসাইন করে দেই, তাহলে কিন্তু আমার ব্যাকট্র্যাকিং খুবই কম লাগবে, হয়তো বা লাগবেই না। ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক কমন সেন্স। যে তুমি 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 একটা বাস্কেট এমটি করতে চাও না, তোমার সামনে তিনটা বাস্কেট আছে, এখন একটা বাস্কেটে 10টা জিনিস আছে, আরেকটা বাস্কেটে 8টা জিনিস আছে, আরেকটা বাস্কেটে একটা জিনিস আছে। এখন তুমি এমটি করতে চাও না, তাহলে তো যে বাস্কেটে একটা জিনিস আছে সেটাকে আগে সরিয়ে ফেললে তোমার জন্য বেনিফিট না। যে বাস্কেটে আগে একটা মাত্র জিনিস রিমেইনিং আছে সেটাকে যদি তুমি রিজলভ করে ফেলো, তাহলে তো ওই বাস্কেটটা আর এমটি হচ্ছে না। দ্যাটস দ্য আইডিয়া, যে এসএ তে মাত্র অল্প কয়েকটা ভ্যালু রিমেইনিং আছে, আমি এসএ কে রিজলভ করে ফেলি, তাহলে আমার এস এর হেডেকটা আর আমার থাকতেছে না। So that's why if we always choose a variable which has the minimum remaining values in its domain, সেক্ষেত্রে আমার কিন্তু ব্যাকট্র্যাকিং অনেক কম লাগবে, কারণ সেক্ষেত্রে ভ্যারিয়েবলের ডোমেইন এমটি হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। So this is the strategy used in minimum remaining values heuristic. Minimum remaining values heuristic এর আইডিয়াটা হচ্ছে যে আমি সবসময় ওই ভ্যারিয়েবলটাকে অ্যাসাইনমেন্টের জন্য চুজ করব যেটাতে লিস্ট নাম্বার অফ ভ্যালুস রিমেইনিং আছে, অর্থাৎ যেটা ডোমেইন সবচাইতে ছোট।
সেটাকে আমি সবার আগে অ্যাসাইনমেন্টের জন্য চুজ করব। এটা বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন this is one technique we can use to choose a variable, but there is another question remaining. আরেকটা কোশ্চেন হচ্ছে যে যখন টাই হবে তখন কি করব? যেমন এখানে দেখা গেল যে আমরা যখন ভ্যালু চুজ করেছিলাম, যে আমি যখন বললাম যে এনটি তে গ্রিন দিব, এস এ তে ব্লু দিব, এনটি আর এস এ দুটার ডোমেইনেই তো দুইটা করে ভ্যালু রিমেইনিং আছে, which is minimum। তার মানে এই দুটোর মধ্যে কিন্তু টাই হচ্ছে, এনটি আর এস এর মধ্যে কিন্তু টাই হচ্ছে। সো ইফ there is a tie, then what to do? Minimum remaining values heuristic is going to be our primary heuristic. এটা আমাদের প্রাইমারি হিউরিস্টিক, আমরা সবসময় এই হিউরিস্টিকটাই ইমপ্লিমেন্ট করব টু চুজ আ ভ্যারিয়েবল। বাট হোয়াট ইফ দেয়ার ইজ আ টাই? যেমন ফার্স্ট স্টেপে কিন্তু সবগুলোর মধ্যেই টাই। In the first step there is a tie among all the variables because all the variables have 3 colors remaining in their domain. এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে তো মিনিমাম রিমেইনিং ভ্যালুস কোনো কাজ করতেছে না। মিনিমাম রিমেইনিং ভ্যালুস দিয়ে তো সবগুলোই মিনিমাম, সো কোনো বেনিফিট তো হচ্ছে না। হোয়াট টু ডু ইন দিস কেস? ইন দিস কেস আমরা কিন্তু আরেকটা হিউরিস্টিক ইমপ্লিমেন্ট করতে পারি, যে হিউরিস্টিকটার নাম হচ্ছে ডিগ্রি হিউরিস্টিক। ডিগ্রি হিউরিস্টিকটা এই স্লাইডে নাই, বাট তোমাদের টেক্সট বুকে আছে। So the heuristic that we can use in this case is known as degree heuristic. Degree heuristic এ যেটা করা হয় সেটা হলো যে ভ্যারিয়েবলটার ডিগ্রি সবচেয়ে বেশি, বা the variable that has the highest degree should be assigned first. That is the strategy used in degree heuristic. তাহলে আমরা মিনিমাম রিমেইনিং ভ্যালুস তো আমরা ইমপ্লিমেন্ট করতেছি, যেটা ডোমেইন ছোট সেটাকে অ্যাসাইন করতেছি। বাট যদি এমন হয় যে দুটা বা তিনটা বা মাল্টিপল ভ্যারিয়েবলস এর মধ্যে টাই হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ডিগ্রি হিউরিস্টিকটা ইমপ্লিমেন্ট করতে পারি। অর্থাৎ যে ভ্যারিয়েবলটার ডিগ্রি সবচাইতে বেশি তাকে আমরা আগে ভ্যালু অ্যাসাইন করব। নাও হোয়াট ডু উই মিন বাই ডিগ্রি? ডিগ্রি বলতে কি বোঝায় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ মেন্ট বাই ডিগ্রি? আচ্ছা, আমরা এই গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো। ডিগ্রি মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল অন্য কতগুলো ভ্যারিয়েবলের সাথে কনস্ট্রেইন্টে ইনভলভড, দ্যাট ইজ কল্ড ইটস ডিগ্রি। যেমন এখানে দেখো, এনটি ভ্যারিয়েবলটার সাথে কনস্ট্রেইন্ট আছে তিনটা ভ্যারিয়েবলের, সো দ্য ডিগ্রি অফ এনটি ইজ 3, এন্ড এস এর সাথে কনস্ট্রেইন্ট আছে পাঁচটা ভ্যারিয়েবলের, সো দ্য ডিগ্রি অফ এস এ ইজ 5। সো যে ভ্যারিয়েবলটার ডিগ্রি হাইয়েস্ট সেটাকে সবার আগে যদি আমি অ্যাসাইন করে ফেলি, তাহলে কিন্তু আমার মাথা থেকে বিশাল বড় একটা হেডেক এলিমিনেট হয়ে যাচ্ছে। কারণ যার ডিগ্রি বেশি সে অন্য অনেকগুলো ভ্যারিয়েবলের সাথে ইনভলভ, সো যেটাতেই আমি ভ্যালু অ্যাসাইন করতে যাই তার ডোমেইন ছোট হতে থাকে। সো দ্যাটস এ প্রবলেম। এই কারণে যখন দেখা যাবে যে দেয়ার ইজ আ টাই, আমি এমআরভি ইউজ করার পরেও দেয়ার ইজ আ টাই, তখন আমি ডিগ্রি হিউরিস্টিকটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং যে ভ্যারিয়েবলটার ডিগ্রি সবচেয়ে বেশি সেই ভ্যারিয়েবলটাকে আগে অ্যাসাইন করে ফেলতে পারি। তাহলে কিন্তু আমার ওই ব্যাকট্র্যাকিং এর পসিবিলিটিটা অনেক কমে যাবে, কারণ যেটা প্রবলেমেটিক সেটাকে আমি আগে রিমুভ করে ফেললাম, তাহলে তো আর ব্যাকট্র্যাকিং এর প্রবাবিলিটিটা থাকতেছে না। ঠিক আছে? তাহলে আমি দুইটা হিউরিস্টিক বললাম তোমাদেরকে। একটা হচ্ছে মিনিমাম রিমেইনিং ভ্যালুস হিউরিস্টিক, যেটা আমাদের প্রাইমারি হিউরিস্টিক, যে ভ্যারিয়েবলের ডোমেইন ছোট তাকে আমরা আগে অ্যাসাইন করব। আরেকটা হচ্ছে ডিগ্রি হিউরিস্টিক, যে যদি দেখা যায় এমআরভি ইমপ্লিমেন্ট করার পরেও টাই হচ্ছে, যেমন ফার্স্ট স্টেপে সেটা সবসময়ই হবে, সেক্ষেত্রে আমরা ডিগ্রি হিউরিস্টিক ইমপ্লিমেন্ট করতে পারি এবং যে ভ্যারিয়েবলটার ডিগ্রি সবচেয়ে বেশি সেটাকে আগে অ্যাসাইন করতে পারি, সো দ্যাট উই ডোন্ট ফেস এনি প্রবলেমস। ওকে, তাহলে আমরা হুইচ ভ্যারিয়েবল, এই কোশ্চেনটা কিন্তু আমরা আনসার করে ফেললাম যে আমরা কোন ভ্যারিয়েবলে নেক্সট ভ্যালু অ্যাসাইন করব। তাহলে এরপর আর একটা কোশ্চেনই রিমেইনিং থাকতেছে, সেটা হচ্ছে হুইচ ভ্যালু। এখন ধরো আমি হিউরিস্টিক ইমপ্লিমেন্ট করে হোক বা না হোক বা র্যান্ডমলি হোক, যেভাবেই হোক, লেটস সে যে আমি ভ্যারিয়েবল চুজ করেছি, আই হ্যাভ চোজেন আ ভ্যারিয়েবল ফর অ্যাসাইনমেন্ট, যে ওকে এই ভ্যারিয়েবলটাতে আমি নেক্সট ভ্যালু অ্যাসাইন করব। এখন যে ভ্যারিয়েবলটা আমি চুজ করেছি সেই ভ্যারিয়েবলটার আবার মাল্টিপল চয়েস আছে, মানে ওর ডোমেইনে মাল্টিপল ভ্যালুজ আছে যেগুলো থেকে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি, মাল্টিপল ভ্যালুজ ইন দ্য ডোমেইন। হুইচ ভ্যালু শুড আই চুজ? সো দিস ইজ দ্য সেকেন্ড কোশ্চেন। প্রথম কোশ্চেনটা ছিল হুইচ ভ্যারিয়েবল শুড আই চুজ, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হুইচ ভ্যালু শুড আই চুজ। এটার জন্য আমি যে হিউরিস্টিকটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটার নাম হচ্ছে লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু হিউরিস্টিক। So the heuristic that I can use to choose a value for a variable is called the least constraining value heuristic. আচ্ছা, or LCV, এটাকে সংক্ষেপে LCV ও বলা হয়, least constraining value heuristic or LCV heuristic। এটা কিভাবে কাজ করে একটু এক্সপ্লেইন করি। So let's say আমি কালার অ্যাসাইন করতেছি আমার ম্যাপ কালারিং এ। এখন আমি কারেন্টলি আমি এই সিচুয়েশনে আছি, আই মিন দিস সিচুয়েশন। আমি প্রথমে ডাব্লিউ তে কালার অ্যাসাইন করেছি রেড, তারপর আমি এনটি তে কালার অ্যাসাইন করেছি গ্রিন। এখন আমি কিউ তে কালার অ্যাসাইন করার জন্য কনসিডার করতেছি।
এখন কিউ এর জন্য আমার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি রেড অ্যাসাইন করতে পারি আর একটা হচ্ছে আমি ব্লু অ্যাসাইন করতে পারি। তো আমি এখন এলসিভি দিয়ে বের করতে চাই যে শুড আই অ্যাসাইন রেড অর শুড আই অ্যাসাইন ব্লু। এটা আমি এখন ফাইন্ড আউট করতে চাচ্ছি ইউজিং লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু হিউরিস্টিক। কিভাবে করতে পারি দেখো, আমাকে এখন একটু চিন্তা করতে হবে যে কোনটা অ্যাসাইন করলে কি অবস্থা হয়। এখন দেখো লেটস সে আমি কনসিডার করতেছি যে আমি কুইন্সল্যান্ডে রেড কালার অ্যাসাইন করি। আচ্ছা, এখন কুইন্সল্যান্ডের অ্যাডজাসেন্ট কে কে আছে? যেমন কুইন্সল্যান্ডের অ্যাডজাসেন্ট কিন্তু তিনটা ভ্যারিয়েবল, তাই না? এনটি আছে, এসএ আছে আর এনএসডব্লিউ। দিস ইজ এনটি আছে। তো এনটিতে তো আমি অলরেডি কালার অ্যাসাইন করেই ফেলেছি, ওটা আমার কনসিডারেশনের বিষয় না। আনঅ্যাসাইন্ড দুইটা অ্যাডজাসেন্ট ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এসএ আর একটা হচ্ছে এনএসডব্লিউ। এখন দেখো যদি আমি কুইন্সল্যান্ডের রেড কালার অ্যাসাইন করি, লেটস সে আমি ডাব্লিউএ তে রেড অলরেডি অ্যাসাইন করেছি, এনটিতে অলরেডি গ্রিন অ্যাসাইন করেছি। এখন আমি যদি এসএ আর এনএসডব্লিউ ডোমেইনটা একটু চিন্তা করি, এস এর ডোমেইনে কে কে আছে? এস এর ডোমেইনে কিন্তু এখন শুধুমাত্র ব্লু আছে। এস এর ডোমেইনে এখন আছে শুধুমাত্র ব্লু, কারণ রেডও নাই গ্রিনও নাই, যেহেতু এই দুটো অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। আর এনএসডব্লিউ ডোমেইনে কিন্তু তিনজনই আছে, রেডও আছে, গ্রিনও আছে, ব্লুও আছে, কারণ এনএসডব্লিউ এর অ্যাডজাসেন্ট কাউকে আমি এখনো কালার অ্যাসাইন করি নাই। যেহেতু কাউকে কালার অ্যাসাইন করি নাই, সো দেয়ার আর স্টিল অল দ্য থ্রি কালার্স রিমেইনিং ইন দ্য ডোমেইন অফ এনএসডব্লিউ। এখন দেখো কুইন্সল্যান্ডে যদি আমি রেড কালার অ্যাসাইন করি, তাহলে এস এর ডোমেইনটা কিন্তু ইম্প্যাক্টেড হবে না। দ্য ডোমেইন অফ এস উইল নট বি ইম্প্যাক্টেড, কারণ এস এর ডোমেইনে রেড অলরেডি নাই। রেড ইজ অলরেডি নট দেয়ার ইন দ্য ডোমেইন অফ এস এ। সো এস এর ডোমেইন কিন্তু ব্লু ছিল, এটা কিন্তু ব্লুই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। বাট এনএসডব্লিউ উইল লুজ রেড। এনএসডব্লিউ ডোমেইন থেকে কিন্তু আমাকে রেডটা রিমুভ করতে হবে, অর্থাৎ এনএসডব্লিউ ডোমেইনটা আমাকে ছোট করে ফেলতে হবে যদি আমি কুইন্সল্যান্ডে রেড কালার অ্যাসাইন করি। সো কয়টা ভ্যারিয়েবল ইম্প্যাক্টেড হচ্ছে? একটা ভ্যারিয়েবলের ডোমেইন আমাকে ছোট করতে হচ্ছে যদি আমি কুইন্সল্যান্ডে রেড কালার অ্যাসাইন করি। নাও লেটস কনসিডার অ্যাসাইনিং ব্লু টু কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ডে যদি আমি ব্লু অ্যাসাইন করি তাহলে কি হবে দেখো, ইফ আই অ্যাসাইন ব্লু টু কুইন্সল্যান্ড, এস এর ডোমেইন কিন্তু ইম্প্যাক্টেড হবে, কারণ এস এর ডোমেইন থেকে ব্লুটা রিমুভ হয়ে যাবে। এনএসডব্লিউ ডোমেইনও কিন্তু ইম্প্যাক্টেড হবে, কারণ এনএসডব্লিউ ডোমেইন থেকেও ব্লুটা রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে কয়টা ভ্যারিয়েবল ইম্প্যাক্টেড হচ্ছে? দুইটা ভ্যারিয়েবল ইম্প্যাক্টেড হচ্ছে। সো যদি আমি কুইন্সল্যান্ডে রেড কালার অ্যাসাইন করি তাহলে শুধুমাত্র একটা ভ্যারিয়েবলে এফেক্ট হচ্ছে, যদি আমি কুইন্সল্যান্ডে ব্লু কালার অ্যাসাইন করি তাহলে কিন্তু দুইটা ভ্যারিয়েবলে এফেক্ট হচ্ছে। তাহলে কোন কালারটা লিস্ট কনস্ট্রেইনিং বা কোন কালারটা সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবলকে এফেক্ট করতেছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দ্য আনসার ইজ কুইন্সল্যান্ড ইকুয়াল টু রেড। সো আমি কুইন্সল্যান্ডে রেড কালার অ্যাসাইন করব, আমি ব্লু কালার অ্যাসাইন করার চেষ্টাই করব। তাহলে লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু হিউরিস্টিক আমি যদি ইউজ করি তাহলে আমি কোন ভ্যালু অ্যাসাইন করব এটা চুজ করার সময় আমি চেক করে দেখব যে কোন ভ্যালুটা অ্যাসাইন করলে অ্যাডজাসেন্ট গুলোর মধ্যে থেকে সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবলের ডোমেইন এফেক্ট হবে। সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবলকে সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবলকে এফেক্ট করবে বা সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবলের ডোমেইন ছোট করবে কোন ভ্যালু, দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ টু কনসিডার। সো এখানে দেখা গেল কুইন্সল্যান্ডে আমি যদি রেড কালার অ্যাসাইন করি তাহলে সেটা মাত্র একটা ভ্যারিয়েবলকে এফেক্ট করতেছে বা মাত্র একটা ভ্যারিয়েবলের ডোমেইন ছোট করতেছে। আর যদি আমি কুইন্সল্যান্ডে ব্লু কালার অ্যাসাইন করি তাহলে সেটা দুইটা ভ্যারিয়েবলের ডোমেইনকে এফেক্ট করতেছে, দুইটা ভ্যারিয়েবলের ডোমেইনকে ছোট করতেছে। সো আমি কিন্তু অবশ্যই রেড কালারটা চুজ করব বিকজ ইট ইজ কনস্ট্রেইনিং দ্য লিস্ট নাম্বার অফ ভ্যারিয়েবলস। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, ma'am. ওকে, তো আমাদের সিএসপি এই পর্যন্তই। আমরা সিএসপি থেকে এর বেশি আর দেখবো না। আমরা লাস্ট ক্লাসে দেখলাম সিএসপি কিভাবে ফর্মুলেট করা যায়, আর আজকের ক্লাসে আমরা দেখলাম সিএসপি কিভাবে সলভ করা যায়। আমরা সিএসপি সলভ করার অ্যালগরিদমটাও দেখলাম, প্লাস আমরা কিছু হিউরিস্টিক্সও দেখলাম যেগুলো ইউজ করে আমরা অ্যালগরিদমটাকে ইমপ্রুভ করতে পারি। তো আমাদের সিএসপি এই পর্যন্তই। আমরা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা টেক্সট বুকটা কিন্তু অবশ্যই দেখতে পারো। টেক্সট বুকে প্রত্যেকটা হিউরিস্টিক এক্সাম্পল দিয়ে দিয়ে এক্সপ্লেইন করে দেওয়া আছে, প্লাস তোমরা ফাইনালের কোশ্চেনগুলো আমি আজকে শেয়ার করে দিব, প্রিভিয়াস ফাইনালের কোশ্চেনগুলো আমি আজকে শেয়ার করে দিব, সেখান থেকে তোমরা প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারো। তো সিএসপি তো আজকে হলো, আরো একটা দুটো টপিক হলে পরে আমি তোমাদেরকে আবার একটা হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেই হোম অ্যাসাইনমেন্টটা তোমরা সাবমিট করলে তাহলে তোমাদের
হোম অ্যাসাইনমেন্ট 2 এবং আমি 3 মানে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব, একটা হোম অ্যাসাইনমেন্ট 2 আর একটা হোম অ্যাসাইনমেন্ট 3, so that you can if when you submit those you should I'm going to count 2 among the 3 home assignments, so you should be able to get some marks. যেহেতু যারা হোম অ্যাসাইনমেন্ট 1টা যাদের ভালো হয় নাই তারা অনেকে টেনশনে পড়ে গেছো, তো সেই টেনশনটা দূর করার জন্য আমি ট্রাই করব আরো দুইটা অ্যাসাইনমেন্ট দিতে, সো দ্যাট আমি তিনটার মধ্যে দুইটা কাউন্ট করতে পারি। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? Is there any question from anyone? আচ্ছা, তাহলে আমি আজকে এখানেই শেষ করে দেই এবং আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে ছেড়ে দিই। তো ফ্রাইডেতে কিন্তু কাউন্সেলিং আওয়ার আছে, ইফ এনিওয়ান নিডস কাউন্সেলিং ইউ মে জয়েন এট দ্যাট পয়েন্ট। আশিকুল ইসলাম ভুইয়া। Yes, ma'am. আচ্ছা, আমি এটা শেয়ার করে দিই। আমার নাম কি ডাকছেন নাকি স্কিপ করে গেছেন? তানভীর। Ma'am, present আছে ম্যাম। তানভীর হোসেন আর এরপরে তানভীর আলম। তানভীরুল আলম প্রেজেন্ট। সৌরভ সরকার। আর তানভীর হোসেনও প্রেজেন্ট ম্যাম। সৌরভ প্রেজেন্ট। সুদীপ্ত অধিকারী। প্রেজেন্ট ম্যাম। নার্গিস সুলতানা। নার্গিস সুলতানা। জাহিদুল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। আশিকুল ইসলাম। ইয়েস ম্যাম। তানজিনা হাসান। Yes, ma'am. মুশফিকুস সালিহিন। শাহিদুল ইসলাম। ইয়েস ম্যাম। তাসনিম ফারিয়া। Present, ma'am. জাবিদ হাসান। রিজওয়ান চৌধুরী। খুশনুর। Yes, ma'am. প্রেজেন্ট ম্যাম। সাদমান সাকিব। Yes, ma'am. জাহিদুল আজিম। ইয়েস ম্যাম। আব্দুল মোত্তালেব। তৌহিদুর রহমান। ছিল। Yes, ma'am. কারিশমা হক। Present, ma'am. মোহাম্মদ আব্দুল্লাহ। শাহরিয়ার জামান। ইয়েস ম্যাম। রাইসুল ইসলাম। ইয়েস ম্যাম। জান্নাতারা অরিত্রী। Yes, ma'am. Ma'am, আব্দুল মোতালেব। নাফিউল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। কে প্রেজেন্ট? আব্দুল মোত্তালেব। Yes, ma'am. প্রদীপ মজুমদার। ইয়েস ম্যাম। সাদাত হোসেন। ম্যাম। মহিউদ্দিন মুন্না। ইয়েস ম্যাম। কাবিলউদ্দিন বিশ্বাস। প্রেজেন্ট ম্যাম। তাহসিনা সাফা। Yes, ma'am. রাশিদা হাবিব। Yes, miss. নাবিলি হোসেন। Present, ma'am. ফাহিম হক। প্রেজেন্ট ম্যাম। আল শাহরিয়ার হাসান। ইয়েস ম্যাম। তানভীর হাসান। রকিবুল ইসলাম। ইয়েস ম্যাম। তাহসিন হাবিব। ইয়েস ম্যাম। চয়ন ঘোষ। Present, ma'am. হামিম আহমেদ। প্রেজেন্ট ম্যাম। হাসিবুল হাসান। ইয়েস ম্যাম। নাইমুদ্দিন আহমেদ। Yes, ma'am. রফিকুর রহমান। ইয়েস ম্যাম। সাকিব হোসেন। ফারহানা আফরোজ। নুসরাত মনিকা। ম্যাম আর কারেন্ট চলে গেছে। শফিকুল ইসলাম নীরব। ইয়েস ম্যাম। সাফাত খান। Present, ma'am. জেমস জামান। প্রেজেন্ট ম্যাম। অর্পিতা সাহা। Present, ma'am. সাইদ আনোয়ার। আব্দুল্লাহ আল মাসুদ। প্রেজেন্ট ম্যাম। আতিকুল হায়দার। ম্যাম। ইয়েস ম্যাম। মুসিনা রিফা। Present, ma'am. আনিসুর রহমান। Yes, ma'am. Ma'am. হ্যাঁ, বলো বলো। Ma'am, ম্যাম নার্গিস সুলতানা। ম্যাম সাকিব হোসেন। ম্যাম কারিশমা হকে একটা অ্যাবসেন্ট দেখাতেছে, কিন্তু ম্যাম আমি আজ পর্যন্ত একটা ক্লাসও মিস দেই নাই। হয়তো নেটের কারণে কোন একটা ক্লাসে মনে হয় আপনি আমার অ্যাটেন্ডেন্সটা শুনতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করব।
আমি কি ম্যাম মেল করব আপনাকে? না, করতে হবে না, আমি এখন ক্লাসে করে ঠিক করে দেব। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্স দেওয়া? ওকে, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা এখন লিভ নিতে পারো। এবং তোমাদের সাথে আমার স্যাটারডেতে আবার দেখা হবে, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু স্টে ফর কাউন্সেলিং দেন ফ্রাইডেতে দেখা হবে।